সালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা আমাকে দেখতে পাচ্ছ ক্লিয়ারলি এবং সবকিছু ক্লিয়ারলি শুনতে পাচ্ছ। অনেকে আমার সাথে জুমে অ্যাড হয়েছে, যারা আমাদের ট্রাই ইংলিশ গ্রুপে অ্যাড হয়েছে অলরেডি, যেটা একটা ফ্রি কোর্স আমরা তোমাদের জন্য রান রান করছি অ্যাডমিশনের প্রস্তুতি ঠিক কেমন হবে সেটা বোঝার জন্য। বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান সবকিছুই পড়াচ্ছি। ইংরেজিতে আমরা তোমাদেরকে এতদিন কোশ্চেন সলভ করিয়েছিলাম, এমসিকিউ করিয়েছি, কিছু গুরুত্বপূর্ণ টপিকের এমসিকিউ করিয়েছি, পাশাপাশি ঢাকা ইউনিভার্সিটির কয়েকটা ইয়ারের প্রশ্ন সমাধান করেছি, রাজশাহীর প্রশ্ন সমাধান করেছি, কুমিল্লার প্রশ্ন, চট্টগ্রামের প্রশ্ন সমাধান করেছি। আজকে আমরা একটু ডিফারেন্ট ওয়েতে আমরা ইউনিট 4 পর্যন্ত কিন্তু কোশ্চেন সলভ করেছি অলরেডি। হ্যাঁ, আমরা গত ক্লাসে ইউনিট 4 পড়েছি, অ্যাডোলেসেন্স, যেটা সেই ইউনিট পর্যন্ত পড়েছি। আজকে আমরা ইউনিট 5 এর কোশ্চেন সমাধান করব, বাট আমরা একটু দেখার চেষ্টা করব যে আসলে যে প্রশ্নগুলো আসে সেগুলো ঠিক কিভাবে বইটা পড়লে আমরা সেগুলোকে কমন পেতে পারি। এই টেকনিকটাকে আমরা জানার চেষ্টা করব, বা মূল কথা যদি বলি যে আমাদের টেক্সট বুক কিভাবে পড়াই আমরা ক্লাসে, সেটার একটা ছোটখাটো ধারণা আমি দেওয়ার চেষ্টা করবো। একটাই লেসন পড়াবো, খুব বেশিও তোমাদেরকে ইনপুট দিব না, যাতে তোমাদের প্রেশার ফিল না করো। একাডেমিতে আমরা সাধারণত এই ক্লাসগুলো এইভাবে নিয়ে থাকি। হ্যাঁ, সো যারা আমার সাথে ফেসবুকে জয়েন করবা, তারা অবশ্যই যখন তোমরা চাইলে তোমাদের, আচ্ছা, অনেকে জয়েন করেছো, ঠিক আছে, আমি একটু আমার এন্ডে দেখি যে সবকিছু ক্লিয়ার আছে কিনা। যারা ফেসবুকে জয়েন করবা তারা চেষ্টা করবা যে আজকের ক্লাসটা তোমাদের নিজেদের নোট নেওয়া, যদি ওকে, ঠিক আছে, তোমরা চাইলে নোট নিতে পারবে। আমি ফেসবুকে একটু জাস্ট দেখি যে সবকিছু ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে, চলো আমরা ডিরেক্ট ক্লাসে চলে যাই, ক্লাসটা একটু দেখার চেষ্টা করি সবকিছু। আচ্ছা, জুমে কিভাবে অ্যাড হবে একজন প্রশ্ন করছো। জুমে অ্যাড হবে ভাইয়া, আমাদের এই ইয়াতেই দেখবা, এই ভিডিওর নিচেই তোমাদেরকে দেয়া থাকবে যে জুমে কিভাবে অ্যাড হবে, জুমের লিঙ্ক। ওই কোর্সটাতে তোমরা হয়ে যেতে পারো, যেখানে আমরা একটা 25টা ক্লাসের একটা ফ্রি কোর্স তোমাদেরকে দিচ্ছি, প্রত্যেকটা সাবজেক্ট, তার মানে টোটাল 75টা ক্লাস তুমি পাবা ফ্রি। ওকে, সো আজকে আমরা ইউনিট 5-এ প্রিভিয়াস ইয়ারে কি ধরনের কোশ্চেন গুলো আসছে সেটা একটু দেখবো আমরা, যে কোন ধরনের কোশ্চেন সাধারণত আসছে বা কেমন হয়, যেগুলো তোমরা ডেইলি সলভ করতেছো। ইউনিট 1 2 3, দেখো ওয়ার্ড প্রস্তাব শব্দটা কোন জায়গা থেকে আসছে। মিনস তাহলে আসছে ভোক্যাবস থেকে, কিন্তু তুমি দেখবা যে একটু পরে একদম প্যাসেজেও যাওয়া লাগে নাই, প্যাসেজের শুরুতে যে হালকা একটু পটভূমি দেয়া আছে, ভদ্রলোকের পরিচয় দেয়া আছে। এখানে আমরা একজনকে দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন আমাদের ব্রো, আলটিমেট ব্রোর নাম হচ্ছে ব্রোজেন দাস, ঠিক আছে। ব্রোজেন দাসের, তিনি একটা পদক পেয়েছিলেন বাংলাদেশে, ইনি একটা পদক পেয়েছিলেন, স্বাধীনতা পদক। সেই পদকটা তাকে দেয়া হয়েছিল আহ মরণোত্তর। তিনি যে পদক পেয়েছিলেন সেটা হচ্ছে একটা মরণোত্তর পদক পেয়েছিলেন, কোন জায়গায় হয়ে গেছে। আচ্ছা, ন্যাশনাল স্পোর্টস স্বাধীনতা পদক। আচ্ছা, এই যে তাকে স্বাধীনতা পদক দেওয়া হয়েছিল 1976 সালে, সেইটা তিনি পোস্থামাসলি পেয়েছেন। আমরা এই ওয়ার্ড খুঁজতে যে তারপর আবিষ্কার করলাম যে পোস্থামাসলি শব্দের অর্থ হচ্ছে, আমরা জানি, মৃত্যু পরবর্তী যেটা হয়। হ্যাঁ, মৃত্যু পরবর্তী, পরবর্তী যেই দেয়া হয়, পুরস্কার দেওয়া হয়, সেটাকে আমরা বলি পোস্টামাসলি। আচ্ছা, এই যে ওয়ার্ডটা এখানে আসছে, সেইটা আমরা দেখতে পাচ্ছি পোস্টামাসলি তাহলে টেক্সট বই থেকে আসে। তাহলে ওয়াকিং বিফোর বার্থ, বার্থ, আফটার ডেথ, ডেথ, হ্যাঁ, যেটা হয়, তার মানে উত্তর দেওয়া আছে, তোমরা এটা দেখতে পাচ্ছ। তারপরে আমরা দেখবো যে এখানে মানে এই যে এক্সস্টেড শব্দটার একটা সিনোনিম থেকে প্রশ্ন আসছে, সোর্স দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিলেই পারবা। ঠিক আছে, আজকে এগুলো ব্যাখ্যা আমি যাচ্ছি না। আহ, আমাদের ইয়াতে কিন্তু আমরা এটাকে পিডিএফটাও দিয়ে দিচ্ছি, ক্লাসের এক্সাক্ট পিডিএফটাও তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আসো সেন্টেন্স। দেখো, ওয়ান অফ দ্য গার্লস, আইদার, ইচ, হি, এইটা তো ভাই আপনি টেক্সট থেকে এটাকে কিভাবে বলেন, এটা তো নাউন থেকে প্রশ্ন আসছে, কিংবা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকে প্রশ্ন আসছে। তার মানে পৃথিবীতে আমি যদি কোনোদিন কোনো কোচিং এ যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা নাউনের ক্লাস না করি ইউনিভার্সিটি স্ট্যান্ডার্ড, তাইলে আমি এই প্রশ্ন পাবো না, এটাই তো বলার চেষ্টা, তাই না আমাদের। কিন্তু আমরা আমাদের বইয়ে দেখবো, আমার টেক্সট বই খুব ভালো করে বলা আছে, টেক্সট বইটা তোমাদেরকে দেয়া হয়েছে, তোমরা গ্রামারকে বুঝবা, টেক্সট বইয়ে কিছু ইন্টিগ্রেটেড গ্রামার দেয়া আছে, এগুলোকে বুঝবা। তখন আমরা দেখবো যে ওয়ান অফ দ্য রুলস তুমি পাবা, এই যে দ্য কোশ্চেন ইটসেলফ হ্যাজ ইটস রুল। আমরা দেখবো যে ইচ থাকলে, আইদার থাকলে কি হয়, সেই রুলসটা আমরা একটু দেখার চেষ্টা করব, যে আজকে কোথায় এটা আছে আমরা সেটাও দেখার চেষ্টা করবো। আচ্ছা, নো 50, নো এর পরে কি বসবে, এটা সিইউ তে আসছিল 2023-24 সেশনে। হ্যাঁ, 23-24 সেশনে সিইউ তে আসছিল, এবং ম্যাক্সিমামের এটা ভুল হয়েছে, ম্যাক্সিমামের। কারণ আমরা বই পড়ার চেষ্টা করি না। তুমি যদি সিইউ কোশ্চেন সমাধান দেখো, তুমি নিজেও যে এটা ভুল করবা, কারণ হচ্ছে তোমার মনে হবে পিপল আছে, তাহলে তো ডেফিনেটলি নো এর পরে যদি গ্যাপ থাকে ডেফিনেটলি ফিউয়ার হওয়ার কথা বা কিছু একটা হওয়ার কথা। লেস তুমি চিন্তাই করবা না কখনো, কারণ পিপল দেখতেছো, তুমি সেখানে যে লেস ডাক দিয়ে ফিউ ফিউ থেকে ডাক দিবা, তুমি কিন্তু তুমি দেখবা আজকে বইয়ে যে এইটাই ব্যবহার আছে, কেমনে ব্যবহার হয় সেটা আমরা তোমাদেরকে দেখাবো ইনশাল্লাহ। সো
বাদ বাকি যা আছে এগুলা মানে অন্য চ্যাপ্টার অন্য ইয়া থেকে আসছে, কামালের ইয়াতে আছে, নিশাত মজুমদারের গল্পেও আছে, সেগুলো আজকে আমরা ধরতেছি না। অ্যাকচুয়ালি আমরা যেহেতু আজকে আহ ব্রোজেন, ও আচ্ছা, বিউপিতে একটা প্রশ্ন আসছিল, অ্যাকর্ডিং টু ব্রোজেন দাস ডিরেক্ট তুলে দিছে, ওয়ান্স সুইমার গেট ইনটু দ্য কোল্ড ওয়াটার শি ও ক্যান কিপ ট্র্যাক অফ হোয়াট। এই প্রশ্ন তুমি কোন গ্রামারের টপিকে পাবা বলো? গ্রামারের এক্সাক্ট কোন টপিকে এই প্রশ্নটা আছে যে ব্রোজেন দাসের মতে কোনটার অবস্থা ঠিকঠাক থাকে না? এক্স্যাক্টলি এই প্রশ্নটাই বিইউপি করছে। এখন তুমি মানে তোমরা যেটা করো, ম্যাক্সিমাম স্টুডেন্টদের আমরা যেটা মেসেজটা খুব দেওয়ার চেষ্টা করতেছে, ভাই গ্রামার বইয়ে আছে, টেক্সট বইয়ে গ্রামার আছে, টেক্সট বইয়ের ইনফরমেশন গ্রামার বইয়ে নাই। তার মানে পৃথিবীর সমস্ত গ্রামার তোমরা ছোটবেলায় পড়ছো না, খার খারক খারক খার, নবী রাসুল রাসুল নবী, এরকম তথ্য মানে সূত্র পড়ছো না? ওই জায়গায় দেখবা আমরা এখন বলার চেষ্টা করতেছি যে পৃথিবীর সমস্ত গ্রামার টেক্সট বইয়ে আছে, টেক্সট বইয়ের কোনো ইনফরমেশনই গ্রামার বইয়ে নাই। এটাই বাস্তব, ঠিক আছে? এইটা মানো, মানলে দেখবা যে পড়াশোনা সহজ হয়ে গেছে। এনিওয়ে, চলো আমরা তাহলে শুরু করি। এখানে প্রথমে তার জীবন বৃত্তান্ত দেয়া আছে, এখানে খুব একটা ইনফরমেশন আমাদের নাই, শুধু দু একটা শব্দ ছাড়া, একটা হচ্ছে এই পোস্থামাস শব্দ যেটা আমরা আলোচনা করে ফেললাম। এখানে অ্যাব্রিজ শব্দটা তোমরা দেখতে পাচ্ছ, অ্যাব্রিজড, যেটা হচ্ছে সংক্ষেপিত, এটা আমরা আরো আগে পাইছি। সেই জায়গায় হচ্ছে আমাদের আই হ্যাভ আ ড্রিম যে গল্পটা আছে, সেই গল্পে আমরা দেখছি যে আই হ্যাভ আ ড্রিম, সেখানে আমরা অ্যাব্রিজড, অ্যাব্রিজড কথাটাকে আমরা পাই, বা নেলসন ম্যান্ডেলার ইয়াতেও আমরা অ্যাব্রিজড কথাটা পাই। এনিওয়ে, আমরা একদম গল্পে চলে যাচ্ছি। ব্রজেন দাস নিজে লিখতেছেন, টাইটেল কি? টাইটেলটা হচ্ছে আই হ্যাড নট ফেইলড মাই কান্ট্রি, আমি আমার দেশকে ফেইল করি নাই, মানে তাদেরকে আমি এটা কি বলে যে হতাশ করি নাই, বা তাদেরকে আমি লজ্জায় ফেলি নাই, এই ধরনের একটা কাজ। তাহলে এইখানেই প্রথম আমরা একটা গ্রামারের রুলস দেখতে পাচ্ছি যে হ্যাড প্লাস ভার্ব থ্রি বসে। এখন এটা তো তুমি সারা জীবন পড়ে আসছো, তাই না? সারা জীবন পড়ে আসছো, ক্লাস 7 থেকে তুমি টেন্সের এই রুলস পড়া শুরু করছো। তাহলে তোমাকে কেন টেন্সের ক্লাস পড়ে এটা জানতে হবে? এরপরে তুমি শুধু দেখবা যে হেডের পরে সবসময় ভার্ব থ্রি বসতেছে কিনা। কখনো কখনো হেডের পরে দেখবা যে ভার্ব নাই, তখন হেড নিজেই ভার্ব হচ্ছে। তো এই জিনিসগুলো জাস্ট প্র্যাকটিক্যালি দেখার জন্য তোমার বইটা লাগবে। আসো, আই কুড হিয়ার, তাহলে কুডের পরে ভার্ব ওয়ান বসে, এটা সারা জীবন খুব ভেরি মানে ভাবে আমরা জানি, খুব ইজি ভাবে জানি। আই কুড হিয়ার ফেইন্ট ভয়েসেস, কেমন ভয়েস শুনতে পাচ্ছেন উনি। তাহলে ভয়েস কথাটা যে প্লুরাল হইতে পারে, আমরা জানি যে ভয়েস সবসময় সম্ভবত সিঙ্গুলার হয়, কিন্তু না, ভয়েস প্লুরাল হইতে পারে। এবং ফেইন্ট ভয়েস, ফেইন্ট কথাটা এখানে ভয়েস যেহেতু নাউন, ফেইন্ট হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে, কারণ সে একটা নাউনকে মডিফাই করছে। এই ফেইন্টকে যে মডিফাই করতেছে, এই ভেরি কথাটা যেহেতু ফেইন্টকে মডিফাই করতেছে, সে একজন অ্যাডভার্ব হিসাবে কাজ করতেছে। অ্যাডমিশনের সময় যে জানবা যে সেন্টেন্সের একটা স্ট্রাকচার হচ্ছে এরকম, যে সেন্টেন্স সাধারণত ডি এম এন মেথডে কাজ করে, ডি এম এন মেথডে কাজ করে। সেটা কেমন? ধরো একজন ছেলেকে আমরা বলতেছি বয়, ঠিক আছে, এ বয়, ঠিক আছে, আমরা যদি এটা বলার চেষ্টা করি, এই এ বয়ের আগে আমরা যদি এই বয় কথাটা বা নাউন কথাটা, এটা যে একটা নাউন, যে কোনো নাউন তুমি ব্যবহার করতে পারো, বয় ব্যবহার করতে পারো, ঢাকা ব্যবহার করতে পারো, হোয়াটএভার হোয়াটএভার ইউ ওয়ান্ট, ঠিক আছে, যে কোনো মানে নাউনকে তুমি ব্যবহার করতে পারো। আচ্ছা, এইটার আগে তুমি যাই বসাবা সেটাই মডিফায়ার হইতে হবে, অর্থাৎ নাউনকে মডিফাই করবে, সাধারণত সবসময় না, কোনো কিছুই মানে ধর্মগ্রন্থ না, ঠিক আছে, কোনো কিছুই একদম প্রতিষ্ঠিত না, ঠিক আছে। তাহলে আসো, তাহলে মডিফায়ার কি হবে? আমরা বলি গুড বয়, ব্যাড বয়, বিগ সিটি, বা তারপরে হচ্ছে ওল্ড, হ্যাঁ, ওল্ড ঢাকা, পুরান ঢাকা, নিউ ঢাকা, এরকম বলি না? এই সমস্ত জিনিসগুলো হচ্ছে মডিফায়ার হিসাবে কাজ করে। সাধারণত নাউনকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডজেটিভ, সাধারণত। আচ্ছা, তার আগে আমরা বলছি ডি বসে, তাহলে কেমন ডি বসে? যেমন আমরা এই যে একটু আগে লিখছিলাম যে এ বয়, সেটা এখন চলে আসলো এইখানে, আ গুড বয়, আ ওল্ড ঢাকা, বা দি ওল্ড ঢাকা লিখলাম, ঠিক আছে, দি ওল্ড ঢাকা, যে কোনো কিছু বসতে পারবে। এইবার সাধারণত মডিফায়ার দুই ধরনের, একটা হচ্ছে অ্যাডজেটিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। আমরা খুব ছোটবেলা থেকে জানি যে নাউনকে বা প্রোনাউনকে যদি কেউ মডিফাই করে সেটা হচ্ছে অ্যাডজেটিভ। এর বাইরে বাক্যের আর যত ফাংশন আছে, অ্যাডজেটিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, বাক্য পুরাটা আসমান থেকে কোনো জিনিস নিয়ে এসেও যদি তারে বসায় যায়, আর সেটা যদি নাউন বা প্রোনাউন না হয়, সেটা হচ্ছে অ্যাডভার্ব হিসাবে কাজ করে। তাইলে অ্যাডজেটিভের আগে মূলত অ্যাডভার্ব বসে, কেমন? এই একই মডিফায়ার নামেই বসে, কিন্তু তাহলে কেমন? আ ভেরি গুড বয়, আ ভেরি ওল্ড ঢাকা, এরকম হাবি জাবি যাই আছে।
এই যে কথাটাকে আমরা দেখতে পাচ্ছি এখানে ভেরি হিসাবে বসছে, ভেরি ফেইন্ট ভয়েস, তাহলে ভয়েসকে মডিফাই করছে যে সে হচ্ছে ফেইন্ট। ফেইন্ট অর্থটা কি, ভোকাবুলারির জন্য এটা কাজে লাগবে। ফেইন্ট মানে হচ্ছে খুবই লো সাউন্ডেড এমন জিনিস, খুবই ক্ষয়িষ্ণু, ডিকে হয়ে যাচ্ছে, দূর থেকে হারায়া যাচ্ছে, ঠিক আছে, এরকম ওয়ার্ড বসবে। ওকে, আচ্ছা। আচ্ছা, প্রশ্ন বিশ্লেষণ ক্লাস নেবেন অবশ্যই, সব সব বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন বিশ্লেষণ ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, তারিখ। আচ্ছা, আসো। তাহলে ফেন্ট হচ্ছে এখানে অ্যাডভার্ব হিসাবে বসছে। লেটস গো পরেরটায়। অ্যাজ ইফ কামিং ফ্রম দি আদার সাইড অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর আরেক প্রান্ত থেকে মনে হচ্ছে যে এটা আসতেছে। দ্য টাইম ওয়াজ অ্যাবাউট 4 in the morning অ্যান্ড দ্য ডেট সেপ্টেম্বর 22, 1961। উনি বলছেন, উনি তোমার স্টোরিটা বলার চেষ্টা করছেন যে সেপ্টেম্বর 22, এই কথাটাকে মনে রাখো কারণ পরে স্টোরি মিলাইতে এসে আমাদের লাগবে, কোনো আলাদা ইনফরমেশন না, জাস্ট লাগবে। আচ্ছা, আই ওয়াজ ফিলিং টায়ার্ড, তাহলে ওয়াজ এর পরে ভার্ব না এনজি বসছে খুবই স্বাভাবিকভাবে। এইটা আমরা দেখবো, আই ওয়াজ ফিলিং টায়ার্ড, আমার খুব টায়ার্ড লাগছিল। কেন? অ্যান্ড এক্সস্টেড, হোয়াট ইজ দ্য মিনিং অফ এক্সস্টেড? তোমরা দেখো গত বছরের প্রশ্ন আমরা কিন্তু এখানে দেখবো যে একটা প্রশ্ন কোথায় যেন ছিল, রাইট? এক্সস্টেড শব্দের অর্থ এই যে সিনোনিম অফ এক্সস্টেড, দেখছো? এখন তুমি চারটা অপশন যখন দেখছো, ডিবিলিয়েশন, এনার্জাইজেশন, নিউমারাইজেশন, ফার্টিলাইজেশন অফ সয়েল, স্বাভাবিকভাবে তোমার মনে হচ্ছে যে আরে আমি তো এক্সস্ট এক্সস্টেড এর অর্থ পড়ছি পরীক্ষার হলে, কিন্তু ডিরেক্ট প্রশ্নটা কিন্তু দেয় নাই। তার এক্সাক্ট এক্সাক্ট একটা অপোজিট বা সিনোনিম অ্যান্টোনিমাস এরকম ওয়ার্ড দিবে। তার মানে এখানে তোমাকে দুই একটা অর্থ জেনে রাখতে হবে যে এক্সস্টেড শব্দের অর্থ কি, যে ভেরি টায়ার্ড হয়ে গেল, ভেরি টায়ার্ড, ঠিক আছে, ওয়েল আউট হয়ে যাওয়া, এই জিনিসগুলোকে আমার মাথায় রাখতে হবে। দুই একটা শব্দার্থ আমি সবসময় লিখে রাখবো, ভেরি টায়ার্ড, ভেরি টায়ার্ড, ঠিক আছে, লস্ট, এই ধরনের অর্থে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। অ্যান্ড ওয়াজ এনকাউন্টারিং স্টিফ অপোজিশন, কাকে এনকাউন্টার করছিলেন উনি? খুবই স্টিফ অপোজিশন, অপোজিশন শব্দটা নাউন, তাহলে তার আগে যে বসে সে অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে। ফ্রম দ্য স্ট্রং টাইড, খুবই শক্তিশালী টাইড থেকে, বারবার বাক্যের নাউন গুলার প্রোনাউন গুলার ব্যবহার দেখো। টাইড হচ্ছে এখানে সিম নাউন হিসাবে কাজ করতেছে, তার আগে যে বসছে স্ট্রং, সেটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। I looked towards my accompanying motorbike carrying my manager কাজী মোহাম্মদ আলী, স্কিপার লেন হাচিনসন একজনের নাম, অফিসিয়াল অবজারভার আরো একজনের নাম জেড উড, and were all pointing towards Kent shore. কেন্ট নাম একটা জায়গা, ওইখানে যে একটা সমুদ্র তীর আছে সেই দিকে তারা আমাকে লক্ষ্য করা ছিল যে ছুটতে থাকো ছুটতে থাকো। আচ্ছা, এই বাক্যে একটা মজার জিনিস আছে, তোমরা জানো যে নন ফাইনাইট ভার্ব যখন বাক্যে বসে তখন বাক্যের কিছু মেকানিজম চেঞ্জ হয়, রাইট? তাহলে আসো, এই যে মোটর বাইকের পরে ক্যারিং কথাটা আছে, ক্যারিং মাই ম্যানেজার, এই ক্যারিংটা এটা কি জিরান্ট না পার্টিসিপল? আমরা জানি যে ভার্ব আইএনজি ওয়ালা ভার্ব যদি নন ফাইনাইট হিসাবে বসে, যেমন ওয়াকিং ইজ গুড ফর হেলথ, যেমন ওয়াকিং, ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এইখানে আমরা দেখব এই ইজটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে ওয়াকিংটা হচ্ছে এখানে নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। এই যে নন ফাইনাইট ভার্বটা এখন বাক্যে কোনটা ভালো? হাঁটাটাই ভালো, এটাই এখন সাবজেক্ট হিসাবে কাজ করতেছে। যখন সাবজেক্ট হিসাবে কাজ করবে তখন আমরা তাকে কি ডাকি? জেরান্ড হিসাবে ডাকি। আর যখন অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে তখন আমরা ডাকি হচ্ছে, যদি বাক্যে আমরা কোনো নন ফাইনাইট ভার্ব পাই যেটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে, উদাহরণ আসতেছে একটু পরেই, সেটাকে আমরা কি ডাকবো? পার্টিসিপল ডাকবো, প্রেজেন্ট পার্টিসিপল নাম আমরা সেটাকে চিনি, রাইট? আচ্ছা, তাহলে এখানে আসো, অ্যাকম্পানিং মোটর বাইক ক্যারিং মাই ম্যানেজার, এইখানে ক্যারিং শব্দটা কি? জি কাসফিয়া, তোমার প্রশ্ন, মানে তোমার প্রশ্ন মাত্র দেখলাম, সরি। হ্যাঁ, যেটা বলছো এটাই রাইট। বলো বলো, এটা কি জিরাফ না পার্টিসিপল? আচ্ছা, বিন হাবিব, বদরুজ্জামান বিন হাবিব বলছে জিরান্ড হয়েছে। আচ্ছা, খেয়াল করো ভাইয়া, জিরান্ড হওয়ার জন্য শর্ত কি দিছি? এখানে মাত্র বললাম জিরান্ড হওয়ার জন্য শর্ত কি, তাকে সাবজেক্ট হইতে হবে বা নাউনের কাজ করতে হবে। বাট দেখো, যদি বলি আ ড্যাশ, দাঁড়াও, উম ধরো কোনো জিনিসের অবস্থা, দা মোটর বাইক, দা মোটর বাইক, ওই লাইনটা নিয়ে আসতেছে, হ্যাঁ, দা মোটর বাইক ক্যারিং মাই ম্যানেজার, ম্যানেজার, ঠিক আছে, দিলাম। এখন কোন মোটর বাইক, তুমি যদি প্রশ্ন করো যে মোটর বাইক কোনটা, এই মোটর বাইকটা কোনটা, মোটর বাইকের অবস্থা কি? যে আমার ম্যানেজারকে ক্যারি করতেছিল, আর কিন্তু কিছুই বলতেছে না, যে আমার ম্যানেজারকে ক্যারি করতেছে, তাহলে ক্যারি করাটা অবস্থা বোঝাচ্ছে। মোটর বাইকের অবস্থা কি? আমার ম্যানেজারকে
ক্যারি করতেছে, তাহলে যে কোনো জিনিসের যখন দোষ গুণ অবস্থা পরিমাণ বোঝায় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আর যদি সেটা অ্যাডজেক্টিভ থাকে তাহলে অবশ্যই সেটা পার্টিসিপল হবে। খেয়াল করব আমরা, যদি সাবজেক্টের কাজ করে, অবজেক্টের কাজ করে, নাউনের জায়গায় থাকে, তাহলে সেটা হয়ে যাবে জিরান্ড। আর পার্টিসিপল হবে যদি, ওকে ভেরি গুড, এবার তুমি ঠিকঠাক লিখছো ভাই, হৃদয় ঠিক লিখছো, মাইশাও লিখছো, ভেরি গুড। তাহলে এই যে বাক্যে ক্যারিং শব্দটা এখানে পার্টিসিপল হিসেবে বসছে, তুমি যদি এইটুক পারো, এইখান থেকে শিখে যাইতে পারো, তোমার কি মানে কোনটা ফ্রেজ, কোনটা ক্লজ, কোনটা জিরান, কোনটা পার্টিসিপল, এগুলোর জন্য শয়ে শয়ে রুলস মুখস্থ করতে হবে? দরকার আছে? মানে ধরো যে কোনো লেকচারেরই, যে কোনো কোচিং এরই 8-10 নাম্বার লেকচার গ্রামারের, সেটা থাকে হচ্ছে এই জিরান পার্টিসিপলের নিয়ম। তো তুমি কি যদি এমন হয় যে হায়াতে না বাঁচো 10 নাম্বার ক্লাস পর্যন্ত, আমাদের স্কুল অফ এক্সেলেন্সের 16 নাম্বার লেকচার হচ্ছে জেনারেল পার্টিসিপল এগুলা, তো তুমি যদি 16 নাম্বার লেকচার পর্যন্ত হায়াতে তো বা না পাও, তাহলে তো তুমি কোনো জিনিস মনে হয় শিখবা না আর, পার্টিসিপল কোনটা জিরান কোনটা। বাট আরো 1-1.5 বছর আগে তোমার এখানে শিখে যাওয়ার কথা ছিল, বা এখন অ্যাটলিস্ট তোমার মনোযোগী হওয়া উচিত যে বাক্যে নন ফাইনাইট ভার্ব যেগুলো ভার্ব ওয়ান আইএনজি হিসাবে বা ভার্ব থ্রি হিসাবে নর্মালি পড়ে আছে, তাদের অ্যাকচুয়ালি ব্যবহারটা কোথায় বসতেছে, সাবজেক্ট হিসাবে বসছে, অবজেক্ট হিসাবে বসছে, জিরান্ড সাবজেক্ট হিসাবে বসে নাই, অবজেক্ট হিসাবে বসে নাই, তাদেরকে আমরা অ্যাডজেটিভের কাজে পাচ্ছি, সেটা হচ্ছে অ্যাডজেটিভ। ঠিক আছে, সেটা হবে পার্টিসিপল। ক্লিয়ার? ওকে। অ্যাজ আই লুকড আপ, লুকটার সাথে আপ বসে যখন, আমরা দেখবো যে উপরে তাকানো অর্থে বোঝে। তাহলে উনি সমুদ্রে যখন সাঁতরাচ্ছিলেন, খুব স্বাভাবিকভাবেই সাঁতরার সময় হয় কি, মাথা নিচ দিকে থাকে, উনি একটু উপরে তুলে দেখছেন যে আমাকে কোন দিকে ডাকতে বলছেন, এই জন্য কি বসে, লুকড আপ বসে। এই একটা ব্যবহার আমরা আবার 6-এ পাবো, ইউনিট 6-এ পাবো। আই লুকড আপ ফ্রম মাই ল্যাপটপ, ল্যাপটপে কাজ যখন করি আমরা এক দৃষ্টিতে মাথা একদিকে রাখি, ওইখান থেকে উঠে লেখিকা তাকাইছিলেন যে কে যেন একটা আসছে, একটা বাচ্চা ছেলে আসছে কাট কাটার জন্য, জেরির যে গল্পে। আই কুড সি ফ্ল্যাশেস, আই রিয়ালাইজ আই ওয়াজ ভেরি ক্লোজ টু দ্য শোর। সম্ভবত একাডেমিতে কেউ আমাকে একবার একটা প্রশ্ন করছিল যে হ্যাঁ, বাক্যের মধ্যে ফাইনাইট ভার্ব আপনি বলছেন যে দুইটা ফাইনাইট ভার্ব যুক্ত হইতে গেলে অবশ্যই একটা ক্লজ মেকার লাগে। ট্রু, বলছি আমি এটা। এবং তুমি আমাকে বলছো কখনো কি হয় এমন যে ক্লজ মেকার নাই কিন্তু বাক্যের মধ্যে দুইটা ফাইনাইট ভার্ব বসছে? আমি বলছিলাম যে হ্যাঁ হইতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটার মধ্যে অ্যাকচুয়ালি ভিজিবলি না হলেও ইনভিজিবলি সেখানে একটা কি ক্লজমেকাল লুকিয়ে থাকে। তুমি এই বাক্যটা খেয়াল করো, আমি তখন তাকে বাক্যের উদাহরণ দিতে পারিনি। আই রিয়ালাইজড, এন্ড পরের অংশটা হচ্ছে আই ওয়াজ ভেরি ক্লোজ, এটুকু। এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে না? প্রথম ফাইনাইট ভার্ব কোনটা? প্রথমটা হচ্ছে এই রিয়ালাইজড, এই ভার্ব টুটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব, এইখানে ওয়াজও একটা ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে বাক্যে ক্লজ মেকার কই? বাক্যে ক্লজ মেকার কই? নাই তো, তাহলে কি সূত্র ভুল, মিথ্যা? আচ্ছা, ঢাবির জন্য কোর্স করি, তাহলে সব বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারবো কিনা? আলাদা কোনো কোর্স নাই পৃথিবীতে, তুমি ইংরেজি পড়বা, ঢাবির ইংরেজি বলতে কোনো বই আছে? নাই। তুমি জিকে যখন পড়বা তখন কি কেউ ঢাবির জিকে নামে কোনো বই আছে? নাই। এই কনসেপ্ট গুলো আসলে আমাদের মতো অসৎ ব্যবসায়ীরা তোমাদের মাথায় ঢুকাইছে যে ভাইয়া ঢাবির জন্য একটা কোর্স, জাবির জন্য একটা কোর্স, জিকে মানে রাবির জন্য আরেকটা কোর্স। হ্যাঁ, এটা ঠিক না আলামিন, আমরা ভুল শিখাই তোমাদেরকে, এটা আমাদের সমস্যা। কই এইখানে, এখানে ক্লজ মেকার কই? নাই, তার মানে তো এই সূত্র খাটতেছে না নাকি? একটা জিনিস খেয়াল করে, আই রিয়েলাইজের পরে একটা জিনিস ছিল যে দ্যাট, আমি বুঝছিলাম, মানে আই রিয়েলাইজ দ্যাট ক্লজ মেকার এখানে উজ্জ আছে, বাট আছেই ফর শিওর, এটা থাকবেই, থাকতেই হবে, না থেকে কোনো উপায় নাই। এখানে একটা দ্যাট লুকায় আছে, আই রিয়েলাইজ দ্যাট আই ওয়াজ ভেরি ক্লোজ, এটা ছিল বাক্য। ভেরি গুড কাসবিয়া, সারা, নাইস। তো তোমাদের নেওয়া উচিত ছিল জুমে ইয়াতে। আচ্ছা ঠিক আছে, আমি এর পরের বার ইয়া করবো। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, চলো। তাইলে অ্যাকচুয়ালি আমরা দেখতে পাচ্ছি যে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, যদিও এটার মধ্যে ক্লজ মেকার ভিজিবলি আমরা দেখি নাই। তার মানে বাক্যে কোনো না কোনো ভাবে ক্লজ মেকার থাকবে। এখন লেখক যখন লিখতেছেন উনি তো গ্রামার ফলো করতেছেন না, উনি ওনার মতো লিখতেছেন, বাট স্টিল বাক্যের স্ট্রাকচারে আমরা দেখবো যে এটাকে আমরা ইনপুট দিতে পারবো। ওকে। আচ্ছা, যখন কোনো কিছুর কাছাকাছি অর্থে থাকে তখন আমরা কি ব্যবহার করি? ক্লোজ টু ব্যবহার করি। এগুলো একটু লিখে রাখবা তোমাদের অ্যাডমিশনের নোট খাতার জন্য, তোমরা লিখে রাখো। নেয়ার অফ সামথিং, হ্যাঁ, নেয়ার টু সামথিং, এরকম অর্থে ক্লোজ টু বসে। আচ্ছা, আই আস্কড হোয়াট দ্য টাইম ওয়াজ অ্যান্ড হাউ ফার আই হ্যাড স্টিল টু গো। গত বছর বিইউপিতে এই প্রশ্ন আসছে, গত বছর ডিরেক্ট। খেয়াল করো, আই আস্কড হোয়াট দ্য টাইম ওয়াজ, আই আস্কড হোয়াট দ্য টাইম ওয়াজ, এটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ব্যবহার, বা যেটাকে আমরা এমবেডেড কোশ্চেন নামে তোমরা ডাকো। এই যে দেখো হোয়াট মাঝখানে বসছে, হোয়াট বসার পরে অ্যাকচুয়ালি পরে
আমরা যদি প্রশ্ন করি বাক্যে, খেয়াল করো, যদি নর্মালি আমরা প্রশ্ন করি, আমরা কি প্রশ্ন করি? এমবেডেড কোশ্চেনের ব্যবহারটা দেখো, যেটা তোমরা অনেক সময় ভয় পাবা, বুঝো না। আমরা বেসিক সেন্টেন্স স্ট্রাকচার পড়ছি, দেখছো তোমরা ফ্রি ক্লাস। ধরো আমি নর্মালি প্রশ্ন করলাম, আমার সাথে একজন জয়েন করো তো জুমে, তাহলে আমার বুঝাইতে সুবিধা হবে। কে জয়েন করবে? একটু হাত তোলো, হ্যাঁ। এনিওয়ান? সারা? রায়হান? আনমিউট করতে পারবা? রায়হান? হ্যাঁ, শুনতে পাচ্ছ স্যার, আমাকে? হ্যাঁ। স্যার শোনা ধরো, যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি যদি নর্মালি প্রশ্ন করি এই বাক্যটাকেই, কয়টা বাজে, অথবা আমাকে কত দূর যেতে হবে, এই এই অংশটা ধরি, ধরো যে আমাকে কত দূর যেতে হবে, এই অংশটা হাউ ফার, তাহলে প্রশ্ন কি হবে? আমি কত দূর যাব? হাউ ফার ডু আই হ্যাভ টু গো, রাইট? এটা না ভাইয়া? একটা জি। প্রশ্নবোধক চিহ্ন সহ। রায়হান, রাইট? জি ভাই। হ্যাঁ। এবার আমি জিজ্ঞেস করলাম যে আমি জানি না আমাকে কত দূর যেতে হবে, এটার ইংলিশ কি? বা আমি জানি, দুটার একটা এই সেম জিনিসটাই। প্রথমে প্রশ্ন হচ্ছে হাউ ফার ডু আই হ্যাভ টু গো, আমাকে কত দূর যেতে হবে, একটা হচ্ছে প্রশ্ন করছি। ধরো তুমি আমার জিজ্ঞেস করলা, ভাই আমাদের আসলে কতটুকু পড়তে হবে, আমি আনসার দিলাম আমি আসলে জানি না যে ভাই আমাদের কতটুকু পড়তে হবে, কথা কিন্তু একই বলছি, কতটুকু পড়তে হবে। বাট আমি কি করছি? তার আগে বসাইছি আই ডোন্ট নো। এখন যখন আমি হাউ বসাবো, তখন কি এই হাউ, আগের হাউটা যেভাবে বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন দিছিল ইন্টারোগেটিভ প্রোনাউন হিসাবে, সেই প্রশ্নবোধক চিহ্ন বসবে? না, তাহলে কি হবে? বাক্যের ব্যবহার কি হবে? আপনার রিলেটিভ প্রোনাউন হিসেবে এটা কাজ করবে। রিলেটিভ প্রোনাউন হিসাবে বসবে। রিলেটিভ প্রোনাউন আসলেই আমরা সবসময় কি করি? তারপরে সাবজেক্টকে নিয়ে আসি, রাইট? তারপরে আমরা হচ্ছে সাবজেক্ট। অক্সিলারিকে ব্যবহার করি, জি, তারপরে ভার্ব সাবজেক্ট তারপরে ব্যবহার করি, ভার্ব। বা অন্য প্যাটার্ন যেটা থাকে অ্যাসার্টিভ সেন্টেন্সের প্যাটার্নকে নিয়ে আসি। তাহলে এবার বাক্যটা কি হবে? আই ডোন্ট নো হাউ ফার আই উইল আই হ্যাভ টু, হ্যাভ। অথবা উইল নাও থাকতে পারে, হ্যাভ টু গো। বাক্যের শেষে প্রশ্নবোধক চিহ্ন, কারণ মূল বাক্য হচ্ছে আই ডোন্ট নো। মূল বাক্যটা কি? আই ডোন্ট নো। তাহলে এইবার এসে আই দেখো ক্যান। যে এইখানে দেয়া আছে আই আস্ক হোয়াট দ্য টাইম ওয়াজ, এই যে টাইম সাবজেক্টটা আগে আসছে, এইখানেও হাউ ফার আইটা আগে আসছে, হ্যাড স্টিল টু গো বসে নাই। হ্যাড আগে বসে যাবে, এখানে ডু যেরকম আগে বসছে, অথবা হ্যাড আই, মানে হ্যাড যেটা আগে বসতে পারতো অক্সিলারি, সেটা বসে নাই। ক্লিয়ার? তার মানে আমরা কি শিখলাম? যদি রিলেটিভ প্রোনাউন থাকে, রিলেটিভ প্রোনাউনের আগে যে অংশটা সেটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, সরি প্রিন্সিপাল ক্লজ। আর রিলেটিভ প্রোনাউনের পরের যে অংশটা সেটা হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ, রাইট? কারণ এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সে বসে। সেন্টেন্সে যাচ্ছি না আজকে, কিন্তু মূল ব্যাপার হচ্ছে যে এরপরে সাবজেক্ট বসবে, কারণ হচ্ছে এটা রিলেটিভ প্রোনাউন হিসেবে কাজ করছে, এমবেডেড কোশ্চেন। আর উপরে যেটা কোশ্চেন, যেটা ইন্টারোগেটিভ প্রোনাউন বসছে হাউ, এই জন্য আমরা দেখতেছি এরপরে একটা কোশ্চেন মার্ক বসছে। এটা কি ক্লিয়ার আমাদের কাছে? জি। এটা কি ক্লিয়ার? আচ্ছা। এটা পড়াবো ধরো প্রোনাউনের ক্লাসে, তার আগে কি মানে মরে গেলে কি আর জানবা না কখনো, নাকি ব্রজেন দাস পড়তে যা পাবো অনেকবার? কোনটা? পাবো ইনশাআল্লাহ। ওকে, ঠিক আছে। they told me if I put last ounce of my energy, তারা আমাকে বলল যদি আমি আমার শক্তির লাস্ট আউন্স অফ মাই এনার্জি, লাস্ট আউন্স যখন কোনো জিনিস একদম শেষটুকু বোঝায়, লাস্ট আউন্স অফ সামথিং, এটা একটা ফ্রেজ, দাগ দিয়ে রাখো, লাস্ট আউন্স অফ সামথিং, একদম ভেরি লাস্ট, হ্যাঁ, ভেরি লাস্ট থিং, যা আছে সেটাই, হ্যাঁ। লাস্ট আনসার ইনটু মাই সুইমিং। আচ্ছা, আই উড সেট আ নিউ রেকর্ড ফর ফ্রান্স টু ইংল্যান্ড। আচ্ছা, খেয়াল করো বাক্যে কিসের ব্যবহার আছে? কন্ডিশনালস এর ব্যবহার আছে। এই যে দেখো এখানে ইট আছে, সরি ইফ আছে। তাহলে ইফ যুক্ত বাক্যে আমরা কি কি শিখছি? যখন বাক্যে ইফ থাকবে তখন খুব বেসিক একটা নিয়ম শিখছিলাম, দেখি মনে আছে কিনা কারো। খুবই খুবই বেসিক একটা নিয়ম শিখছিলাম, হয়ে গেল। খুবই বেসিক নিয়ম শিখছিলাম, সেটা কি? এটুকু দেখা যাচ্ছে, রাইট? হ্যাঁ, দেখা যাচ্ছে। খুবই বেসিক নিয়ম শিখছিলাম, সেটা কি? যদি বাক্যে ইফ থাকে, ইফ যুক্ত বাক্যে ইফ যখন থাকবে, ইফের আগে আই, ইফ ইউ কাম, আই উইল গো, এটা হচ্ছে একটা। আরেকটা শিখছি, ইফ ইউ কেম, ভার্ব টু, এই পাশে হচ্ছে আই উড গো, এটা একটা। আরেকটা হচ্ছে ইফ ইউ হ্যাড কাম,
ভার্ব থ্রি, হ্যাড প্লাস ভার্ব থ্রি যদি থাকে, তখন আমরা আই উড হ্যাভ, তারপর হচ্ছে ভার্ব থ্রি বসে। তাহলে পার্থক্যের জায়গাটা কোথায় একটু খেয়াল করি আরেকবার। যদি এখানে ভার্ব ওয়ান হয়, ভার্ব ওয়ান হলে এখানে উইল প্লাস ভার্ব ওয়ান। যদি এখানে ভার্ব টু হয়, কেম ভার্ব টু, তাহলে আমরা এখানে বলবো শুধু এই উইলটা ভার্ব টু হবে, উড। আর যদি হ্যাড প্লাস ভার্ব থ্রি হয়, তাহলে সেখানে কি বসবে, উড হ্যাভ প্লাস ভার্ব থ্রি। এবার আসো বাক্যের মধ্যে, ইফ আসছে, ইফের অংশ থেকে শুরু করব। তাহলে আই পুট, যদি আমি দেই, ডাইভ দেই পুরাটা, লাস্ট আউন্স অফ মাই এনার্জি, আই উড সেট, তাহলে উড প্লাস ভার্ব ওয়ান যদি হয়, উড প্লাস ভার্ব ওয়ান, এই যে সেট ভার্ব ওয়ান তার আগে উড আছে, আমরা কোথায় পড়ছি, উড প্লাস ভার্ব ওয়ান বসে যখন এই পাশে ভার্ব টু থাকে, রাইট? তার মানে এই সেট, এই পুট কথাটা অ্যাকচুয়ালি এখানে ভার্ব টু, কারণ পুটের তিনটা অংশই পুট, 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 ভার্ব ওয়ান টু থ্রি সিমিলার থাকে। ওকে, তাহলে যদি প্রশ্ন আসে যে এখানে পুট ভার্ব ওয়ান না ভার্ব টু, আমরা কি বুঝতে পারবো? কারণ তাকে তখন বলা হয়েছিল যে যদি সে তার শেষ অংশটুকু উড সেট বা পুরোটা এনার্জি দিতে পারে, তাইলে পরে দেখা যাবে যে এই ভদ্রলোক এইখান থেকে একটা নিউ রেকর্ড সেট করতে পারবে। এই জন্য আমরা দেখবো যে এইখানে ইফ এর নিয়ম কার্যকর হচ্ছে। তাহলে ইফ পড়বা তুমি, রাইট ফর্ম ভার্বস আসছে, রাইট ফর্ম ভার্বস তুমি ক্লাস এইট থেকে পড়তেছো ডেফিনেটলি। এই ব্যবহারগুলোই আমরা এখন শুধু দেখার চেষ্টা করবো যে কিভাবে আমাদের টেক্সট বুকে এই ইন্টিগ্রেটেড গ্রামার গুলো ইউজ হয়। তাহলে তুমি কি কি পাইলে এখন পর্যন্ত? তুমি এখন পর্যন্ত যদি হিসাব করে একটা একটা ইয়াতে তুমি কি কি পাইলা? প্রথমে তুমি পাইছো নাউনের ব্যবহার, তারপরে তুমি পাইছো অ্যাডজেটিভের ব্যবহার, তুমি বাক্যের ভোক্যাবস পাইলা অনেকগুলা, ঠিক আছে? তারপরে তুমি পাইলা হচ্ছে ইন কি ইনডিফিনিট, ইন্টারোগেটিভ, সরি, ইন্টারোগেটিভ এবং রিলেটিভ, এই দুইটার প্রোনাউনের ব্যবহার পাইলা তুমি। আচ্ছা, আর কি পাইলা? এর বাইরে আমরা দেখলাম হচ্ছে উম কি দেখলাম, ইফ এর ব্যবহার পাইলাম, ইফ বা কন্ডিশনালস এর ব্যবহার পাইলাম। সো একটা একটা স্লাইডে যতগুলা জিনিস আছে, তুমি যদি বইটাকে এইভাবে পড়ো আগামী 3-4 মাস, তোমরা নিশ্চয়ই বই গ্রুপে দেখো যে তোমাদের সিনিয়র যারা ছিল তারা তো বই পোস্ট করতেছে। আজকেও একটা মেয়ে দেখলাম যে আমাদের গ্রুপে পোস্ট করছে ও কিভাবে পড়তো। তন্ময়, এটা খুব ভাইরাল হয়েছিল যে তন্ময় কিভাবে পড়তো এখন আমাদের যে স্কুল অফ এক্সেলেন্সের ইংরেজি ডিপার্টমেন্টের সম্মানিত মেন্টর। সো এই জিনিসটা তোমার বই যেন এরকম হয়, এর চেয়ে ভালো হয়। আমি যেটা দেখাচ্ছি এটা তো খুবই জাস্ট ডেমো, বাট যখন তুমি পড়বা তখন খুব ওইভাবেই পড়ার চেষ্টা করবা যাতে করে তোমার চলে আসে। ওকে। ও আবার তুমি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের ব্যবহারও করছো, যে কমপ্লেক্স দেখা যাচ্ছে না, হ্যাঁ, ক্লজ মেকারের ব্যবহার, স্টিল আমরা কিভাবে ক্লজ মেকারকে ব্যবহার করতে পারছি সেটাও আমরা দেখছি। একটা স্লাইড থেকে এতগুলো আসছে। ওকে, শেষ হয় নাই এখনো। সবচেয়ে বড় যে ব্যবহার, কেন আজকে আমি এই স্লাইডটাকে নিছি, আমি একটু পরে আমার আমার স্টুডেন্টদেরকেও নিচ্ছি যে ওরা ওরা কতটুকু বুঝতেছে, খেলা এখানে খুব ভালো জমবে। ওকে, সো রেকর্ড ফর ফ্রান্স টু ইংল্যান্ডের সুইমের রেকর্ডটা উনি করতে পারতেন। দিস ইলেকট্রিফাইড মি, ইলেকট্রিফাইড শব্দটা তোমরা যারা রেসলিং দেখো, তোমরা রেসলিং এ দেখবা যে রক যখন আসে, ডোয়েন জনসন, হ্যাঁ, রক শুনলে এখন আবার মনে হচ্ছে একটা ভালো মিম দেখলাম যে রক বাংলাদেশে সেফ না, কারণ খালি হয়ে গেছে সিলেট রক, ঠিক আছে? আচ্ছা, রকের একটা ডায়লগ আছে, দি মোস্ট ইলেকট্রিফাইং এন্টারটেইনার ইন স্পোর্ট এন্টারটেইনার কিছু একটা, ইলেকট্রিফাইং, উনি হচ্ছে মোস্ট ইলেকট্রিফাইং পার্সন। কারণ রক যখন আসে তখন কি হয়, স্টেডিয়াম পুরোটা একটা অন্যরকম উন্মাদনায় চলে, ওর স্পিচ ডেলিভারি খুব অসাধারণ, হ্যাঁ, ওর একটা ইলেকট্রিক অবস্থা তৈরি হয়। ইলেকট্রিক মানে কি, যখন তুমি স্বাভাবিকভাবেই দেখবা কাউকে যখন ইলেকট্রিক শক দেওয়া হয় তখন কি হয়, গা হাত পা কাঁপে, একটা ঝিমঝিম ঝিমঝিম মারে। তোমরা মাঝে মাঝে হাতের এই জায়গায় ব্যথা পাবা, দুইটা দুইটা হাতেরই দুই জায়গায় নার্ভটা আছে, যে জায়গায় যদি হঠাৎ করে ব্যথা লাগে, হঠাৎ করে মনে হয় যে আমি কারেন্টে শক খাইলাম বা কিছু একটা। এইটা হচ্ছে ইলেকট্রিফাইং, মানে দিলে মানুষ জেগে ওঠে, ইলেকট্রিক যখন পুশ করা হয়। তাহলে এই ইলেকট্রিসিটি থেকে ভার্বটা হচ্ছে ইলেকট্রিফাইড। যখন কাউকে ইলেকট্রিফাইড মানে হচ্ছে আমাকে, এই যে আমি একটা নতুন রেকর্ড সেট করতে পারি। এতক্ষণ আমি নর্মালি সাঁতরাচ্ছিলাম, যখনই আমাকে বলছে আমি যদি আমার সবটুকু আউন্স দিয়ে আরেকটু জোরে আগাই, কিছু লিমিটেড টাইম বোধহয় দেওয়া ছিল, যেহেতু আমরা এখানে বুঝতেছি যে 5 মিনিট বা 10 মিনিটে যদি তুমি পুরোটা সাঁতরাইতে পারো, তাহলে তুমি একটা রেকর্ড সেট করতে পারবা। কথাটা বলার সাথে সাথে দিস ইলেকট্রিফাইড মি, উনি আরো গতি বাড়ায় দিলেন যে এখন আমাকে জীবন দিয়ে সাঁতরাইতে হবে। এইটা হচ্ছে ইলেকট্রিফাইড করা মানে। যদি আমি এটার অর্থ নিই, তাহলে আমরা লিখতে পারবো যেটা হচ্ছে খুবই এনকারেজড করেছে, হ্যাঁ, এনকারেজড মি, এনকারেজড
পুশ এই অর্থে যাইতে পারে, পুশড মি, এনকারেজড মি এই অর্থে ব্যবহৃত হতে পারে। তার মানে ইলেকট্রিফাইড যদি থাকে পরীক্ষায় আমরা কি কি দিব? পুশ, এনকারেজড এই ধরনের অর্থগুলোকে আমরা দিতে পারবো। আচ্ছা, দ্য গোল ফর হুইচ আইভ বিন স্ট্রাইভিং ফর লাস্ট 4 years কুড বি মাইন। দ্য এইম অর্থ বুঝতেছো, যেই গোলটার জন্য আমি গত 5-7 বছর ধরে চেষ্টা করতেছি সেটা আমার হইতে পারে একটা রেকর্ড করা, সামনে আমরা স্টোরি পাবো। দ্য এইম হুইচ গডেড মি, যেই এইমটা গডেড মি আমাকে ধাক্কায় ধাক্কায় এত দূর পর্যন্ত নিয়ে আসছে, সুইং দ্য চ্যানেল 6 টাইম, 6বার আমি সাঁতরাইছি, পারি নাই একটা ইমেল লক্ষ্যে, ইচ টাইম রিস্কিং মাই লাইফ অ্যান্ড রেপুটেশন ওয়াজ সো ক্লোজ। ক্লাস এইখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, তোমরা যদি একটু খেয়াল রাখো, আমি 2টা লাইন দাগাচ্ছি এবং পরবর্তীতে আরেকটা লাইন দাগাচ্ছি। দাগা আমি একটা নিয়ম তোমাদেরকে একটু জিজ্ঞেস করব, তোমরা ক্লজ পড়ছো, এই যে দ্য গোল এটুকুর পরে আই হ্যাভ বিন স্ট্রাইভিং ফর 6 months এইটা একটা, আরেকটা হচ্ছে দ্য এইম এইটা একটা, তার ঠিক পরপর হুইচ গডেড মি টু সিন এইখানে একটা। এই 2টা লাইনকে একটু ভালো করে দেখো। আবার একটু পরে যে আমরা আরেকটা লাইন পাবো সেটা হচ্ছে দ্য থট, এই যে এখানে দ্য থট, এই দ্যাট ক্লজের পরে হ্যাড ওয়ান্স এগেইন ফিল্ড মাই কান্ট্রি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যান্স, তারপর আমরা একটা ভার্ব দেখতে পাচ্ছি। তাহলে এই যে আমি যদি একটু লিখি বাংলায় মানে ইংরেজিতেই, সেটা হচ্ছে আমরা প্রায়শই পড়ি, বা তোমরা যারা অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছ তার মানে তোমাদের চোখ কান যথেষ্ট খোলা আছে, তোমরা এই ধরনের উদাহরণ পাবা। আমি 2টা কথা লিখতেছি, দ্য নিউজ ধরে নাও লিখতেছি এটা, দ্য নিউজ, তোমরা তোমরা এই আমার সাথে কে কে জয়েন করবা? কাশপিয়া জয়েন করো তো। আর কে আসো? আসসালামু আলাইকুম। মুনতাহিদ, ওয়ালাইকুম আসসালাম। মুনতাহিদ, সৈয়দ মুনতাহিদ জয়েন করো তো, তোমরা 2জন। মুনতাহিদ শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, স্কুল অফ এক্সেলেন্সে তুমি প্রথম কোন টিচারকে চিনছো? প্রথম হাসনাত স্যার। হাসানকে চিনছো, আচ্ছা ঠিক আছে। ধরো দ্য নিউজ, আমি হাসনাতের কথাই লিখলাম, হ্যাঁ, দ্য নিউজ হাসনাত ভাইয়া গেভ মি ওয়াজ রং, 2টা বাক্য লিখবো আমি, হ্যাঁ মুনতাহিদ, তো থাইকো। জি আচ্ছা, আর আরেকজন কে আছো আমার সাথে? স্যার, তোমার নাম কি? কাশপিয়া। কাশফিয়া। ধরো তুমি প্রথম কারে চিনছো স্কুল অফ এক্সেলেন্সে? তুমি কি হাসনাতকে চিনছো? আমাদের যিনি বাংলা মেন্টর, কাকে? সাইফ স্যার? করছিলাম। জি স্যার। আচ্ছা, তাহলে আরেকটা লিখেছি, দ্য নিউজ, এখানে দ্যাট লিখতে ভুলে গেছি। আচ্ছা ওকে, 2টা বাক্য লিখতেছি, দ্যাট হাসনাত, আচ্ছা ঠিক আছে, এটা হাসনাত ভাই, সংক্ষেপে ভাই লিখলাম। দ্য নিউজ, আরেকটা বাক্য লিখতেছি, দ্যাট সাইফ স্যার ইজ নো মোর, মানে সাইফ স্যার যদি মারা যায় আর কি, হ্যাঁ, ওয়াজ রং, এটা একটা ভুল তথ্য। দেখা যাচ্ছে 2টা বাক্যই, হ্যাঁ, ক্লিয়ারলি? জি স্যার। ওকে, আমি একটু ছোট করে দিচ্ছি লাগলে, যদি যেন দেখা যায় অ্যাটলিস্ট। এখন নিশ্চয়ই দেখা যাচ্ছে 2টা বাক্যই। ওকে, এবার আসো, 2টা বাক্যের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ক্লজ আছে। ক্লজ কি জিনিস আমরা পড়ছি, এই যে দ্য নিউজ ওয়াজ রং, এইটুকু হচ্ছে একটা ক্লজ। দ্য নিউজ দুই পাশেই দেখো ওয়াজ রং কথাটাই আছে, রাইট? দ্য নিউজ ওয়াজ জি রং স্যার। জি স্যার। দুইবারই, তাহলে এইটা হচ্ছে একটা ক্লজ, এক পাশে রাখতে পারতাম, বাকি আমরা কেন? কিন্তু নিউজের ব্যাপারে আমরা 2টা কথা বলছি। একবার বলছি যে দ্যাট হাসনাত ভাই গেভ মি, মানে ওই যে মুনতাহিদ, যেহেতু ওর হাসনাতের সাথে আগে দেখা হয়েছে সেটা, আর আরেকবার বলছি দ্যাট সাইফ স্যার ইজ নো মোর। দুইটা ক্লজ, আলাদা আলাদা ক্লজ। ক্লজের ব্যাপারে আমরা কি বলছি, ক্লজ ফ্রেজ যাই থাকুক, যখন কেউ নাউনের কাজ করবে তখন সে নাউন ক্লজ, রাইট? যদি কোনো বাক্যের মধ্যে আমরা পাই যেমন এ বয়, এটা একটা নাউন ওয়ার্ড। যদি কোনো ফ্রেজ থাকে যেটা নাউনের কাজ করা আছে, সেটা সাবজেক্ট হয়, অবজেক্ট হয়, নাউনের আর যে 6টা কাজ আছে সেই 6টা কাজ করে, তাহলে সেটা কি হয়? নাউন ফ্রেজ। যদি কোনো ক্লজ, তার মানে কোথাও ফাইনাইট ভার্ব থাকবে, সেটাও যদি নাউনের মতো কাজ করে তাহলে সেটা কি হয়? নাউন ফ্রেজ হয়, নাউন ক্লজ হয়, রাইট? বুঝছো তো? জি স্যার। জি স্যার।
জি স্যার। আচ্ছা, আর যদি অ্যাডজেক্টিভ হয়, যেমন ধরো গুড বয়, তাহলে গুড কথাটা কি? ওয়ার্ড অ্যাডজেক্টিভ। যদি কোনো ফ্রেজ হয়, গুড লুকিং বয়, তাহলে গুড লুকিং এটা পুরোটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে। দ্য বয় হু লুকস গুড, এটা পুরোটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ বয়কেই মডিফাই করতেছে। এটুকু তো আমরা মোটামুটি ক্লিয়ার নাকি? জি জি স্যার। স্যার। আচ্ছা, ক্লিয়ার হইলে এবার এই জায়গায় ঝামেলাটা কোথায়? যে দুইবারই নিউজকে, নিউজের পরে আমরা বলছি দ্যাট হাসনাত ভাই গেভ মি, আরেকবার বলছি দ্যাট সাইফ স্যার ইজ নো মোর। তাহলে এইটা দুইটাই তো নিউজের পর পর বসছে, মানে নিউজ যে রং দুইটাই। কোন নিউজ? একবার বলছে হাসনাত ভাই যেটা দিছে, আরেকবার বলছে সাইফ স্যার যেটাতে মরে গেছে। তাহলে এই দুইটার মধ্যে কোনটা নাউন ক্লজ আর কোনটা অ্যাডজেক্টিভ ক্লজ, বা কি হিসাবে বসছে, এটা কি বুঝতে পারছো? তোমাদের যে কোনো একজন আমাকে একটু বলবা, দুইজনই বলবা। প্রথমে বলো, মুনতাহিদ বলো যে কোনটা কোন ক্লজ, আমি লিখবো মুনতাহিদের ভোট আর ইয়ার ভোট। যারা ফেসবুকে আছো তোমরা আমাকে একটু যদি, আচ্ছা দ্যাট এর পরে বসলে ক্লজ হবে। আচ্ছা, শাকিল আলম বলছে হ্যাঁ, তোমরা একটু বলো, দুইজন বলো, আমি আমি ফেসবুকেরও নিবো যে এটা এক নাম্বার। এক নাম্বারটা কোন ক্লজ? এই অংশটুকু দাগ দেয়া যেটা থাকে, আমরা প্রায় পরীক্ষার হলে পাই, যে দাগ দিয়ে বলে যে এই অংশ কোন ক্লজ। বলো মুনতাহিদ, এক নাম্বারটা কোন ক্লজ? মুনতাহিদ দ্রুত দ্রুত বলবা, মানে সময় নাই তো। ফার্স্টটা মেবি স্যার বলো নাউন বলো। ক্লজ, নাউন এটা নাম ক্লজ। আচ্ছা, আর পরেরটা? অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ ক্লজ। ওকে, মেনে নিলাম, মানে আমি পরে ব্যাখ্যা করতেছি। আহ কাশপিয়া? স্যার আমার মনে হয় দুইটাই নাউন ক্লজ হবে। দুইটাই নাউন ক্লজ, ভেরি গুড। দুইটাই নাউন ক্লজ। কাশফিয়া বলছে এটাও নাউন ক্লজ, এইটাও নাউন ক্লজ। আচ্ছা, এবার আমি একটু ব্যাখ্যায় যাচ্ছি আর তোমাদের যুক্তি আমি মিলাচ্ছি, আর ফেসবুকে কে কি বলে সেটাও দেখি। নাসিমা বলছে এক নাম্বারটা নাউন ক্লজ। আচ্ছা, আর আর কেউ কিছু বলে নাই ফেসবুকে। ঠিক আছে, আসো আমরা এবার একটু আসি। ধরো একটা ঘটনা, সিনারি ইমাজিন করো, এটুকু বুঝলে আজকে ক্লাস আমি এখানে শেষ করে দিতে পারবো, সমস্যা নেই। ধরো সকালবেলা, হ্যাঁ, সকালবেলা থেকে তুমি ঘরে বসে বসে পড়তেছো, এবং পড়তে পড়তে তুমি নানান ধরনের খোঁজ খবর পাচ্ছ, বিভিন্ন বিভিন্ন খবর পাচ্ছ। ঠিক আছে, প্রথম খবর কি ছিল? প্রথম খবর হচ্ছে, ধরো আপা, মানে আপা তোমারে ফোন দিছে, এই তোমার পড়াশোনার কি অবস্থা? তুমি বলো আপা ব্যাপক পড়াশোনা করতেছি আমি। তারপর বললো যে কি, স্বজন হারানোর বেদনা আমি একটু তোমাকে শোনাবো, তুমি শুনবা কিনা? তুমি বলো আপা আমার আজকে আর স্বজন হারানোর বেদনা শোনার টাইম নাই, রাতের বেলা ক্লাস আছে, আমার একটু পড়তে দেন। বলে তুমি আপার কথাটা শুনলা না। 11টার সময় আপা তোমাকে কল দিছিল, ঠিক আছে, দিয়ে একটা নিউজ বলছে। বেলা 12টার সময় আমি তোমারে ফোন দিছি, ধরো মুনতাহিদ, সিনারিও বোঝো, ঠিক আছে। জি স্যার। আমি তোমাকে ফোন দিয়ে বললাম যে মুনতাহিদ, আজকে রাতে, রাত আমি বাংলা লিখি, হ্যাঁ, রাত, নাকি পরের স্লাইডে যাবো এটা? আচ্ছা, এখানে লিখি, দেখতে পাচ্ছ কিনা সেটা বলো, দেখা জি যায় আমার স্যার। মাথার উপর দিয়ে? আচ্ছা, আমি দেখা সাইডে যাক। লিখতে চাই যে রাত 8টায়, রাত 10টায়, রাত 10টায় ক্লাস। এটা হচ্ছে আমি একটা নিউজ তোমারে দিলাম, ঠিক আছে, এটা কে দিল? বাকি ভাইয়া। ওকে, বেলা 1টার সময় তোমাকে হচ্ছে তোমার বাবা ফোন দিছে, দিয়ে বলতেছে, বা বড় ভাই ফোন দিছে, দিয়ে বলছে বিকেলে বাজারে আসো, বিকেলে বাজারে থাকবা। এটা বলছে হচ্ছে তোমার ভাই। আচ্ছা, বেলা 3টার সময় তোমাকে হাসনাত ফোন দিছে, হাসনাত ফোন দিয়ে বলছে যে শোনো, আমাদের সাইদ ভাই আর নাই। ওকে, সাইদ ভাই আর নাই। এটা হচ্ছে হাসনাতের দেয়া নিউজ। ওকে, বুঝছো তো? জি। জি মুনতাহিদ, স্যার। তুমি নিউজ পাইছো কয়টা আজকের দিনে? তিনটা। প্রথম হচ্ছে 11টার সময় তোমার আপা ফোন দিছে, আপারে চেঞ্জ হতো না? জি আচ্ছা, চারটা। 2 নাম্বার হচ্ছে তোমাকে 12টার সময় রাতে যে ক্লাস হবে এটা আমি ফোন দিছি। 1টার সময় তোমাকে, তোমাকে বড় ভাই ফোন দিছে যে বিকালে বাজারে থাকবা। 3টার সময় তোমাকে হাসনাত ফোন দিয়ে বলছে সাইব ভাই নাই। আর কই নাই সেটা তোমারে বলে নাই, জাস্ট বলছে ফোন দিয়ে সাইব ভাই নাই। হাসনাত এখন বেশিক্ষণ কথা বলে না, জাস্ট নর্মালি রেখে দিছে। এবার ঘটনা তুমি প্রথম বাক্যে আসো, দ্য নিউজ। কোন নিউজ? আমি যেটা দিছি ওইটা? আপা যেটা দিছে ওইটা? না বেলা স্যার। 1টার না সময় স্যার, তোমার ভাই যেটা নাম্বারটা। বলছিল সেটা? নাকি 3টার সময় হাসনাত ফোন দিয়ে যেটা বলছে সেটা? হাসনা স্যার। 3টার সময় উনি যেটা ফোন দিয়ে বলছে। কিন্তু ফোন দিয়ে হাসনাত যা বলছে সেটা কি এখানে আছে? না স্যার। না নাই। স্যার। তুমি নর্মালি 4টা নিউজের মধ্যে জাস্ট হাসনাতের নিউজটাকে
হাইলাইট করতেছো, আর কিচ্ছু না। বাকি তিনটা আমার হঠাৎ করে বলে যে কোনটা মিথ্যা রে আজকে, ওই যে হাসনাত ভাই যেটা বলছিল, কোনটা হাসনাত ভাই যেটা বলছে, তার মানে বাকি তিনটা নিউজ আমরা জানি না, তুমি আর আমি জানি শুধু নর্মালি এই কথাটা হাসনাত তোমাকে বলছে, কি বলছে আমরা জানি না। এই জন্য এই নিউজ কথাটাকে, নিউজ হচ্ছে একটা নাউন, নিউজ কি নাউন, নাউন। না। রাইট? এই নাউনটাকে যে মডিফাই করতেছে এইটার নাম হচ্ছে আমরা কি ডাকি, অ্যাডজেটিভ। জি স্যার। বুঝছো জি কিনা? স্যার। নাউনটাকে যে মডিফাই, এটা তো মডিফাই করতেছে না, নাউনের সম্পর্কে এক্সট্রা একটা মডিফিকেশন হচ্ছে না, কোন নিউজ, হ্যাঁ সুন্দর স্যার। নিউজ, ভালো নিউজ, খারাপ নিউজ, কিছু তো একটা নিউজ, এখানে বলে নাই কোন নিউজ ডিরেক্ট। তার মানে হাসনাত ভাই যেটা বলছে, হাসনাত ভাই দেয়া নিউজ, এই কথাটা হচ্ছে একটা অ্যাডজেটিভ। তাহলে এইখানে কি কোনো ভার্ব আছে, ফাইনাইট ভার্ব আছে এই বাক্যে নাকি নাই, কোনটা আছে? নাইস। এই বেটা, গেভ এই ভার্ব টু আছে না? স্যার। জি হ্যাঁ, স্যার। তাহলে ভার্ব ইয়েস টু স্যার। থাকলে এটার নাম হচ্ছে ক্লজ। দ্যাটস ওয়াই এইটুকু হচ্ছে একটা অ্যাডজেক্টিভ ক্লজ। বুঝছি আমরা? জি স্যার। আচ্ছা, বলছি স্যার। নিচের বাক্যে আসো, এইখানে কোনো ফাইনাইট ভার্ব আছে? আছে, ইজটা হচ্ছে স্যার। ফাইনাইট ভার্ব। হ্যাঁ, তার মানে এটাও একটা ক্লজ হবে। এখন কোন ক্লজ হবে সেটা আমরা এবার সিদ্ধান্ত নেব। এই বাক্যে কি বলছে? এই বাক্যে বলছে যে সাইব ভাই নাই। কোনটুকু? এই যে হাসান তোমাকে যেটুকু বলছিল এইটুকু ডিরেক্ট নিয়ে আসছে না? জি স্যার। তাহলে এটা কি, এই অংশটুকু কি, বলো বলো, মানে এইটা কি, এই কথাটা এটা কি হাসনাতের দেয়া ওকে। নিউজ? নিউজ। নিউজ। তার মানে নিউজ নিজে, আমি যদি এই বাক্যে নিউজকে কেটে দেই, আরো সহজ করে বুঝাই, আমি যদি এই বাক্যে নিউজকে কেটে দেই, ধরো এবার বাক্য পড়ো, মুনতাহিদ কি হয়েছে পড়ো, দ্যাটস আ পড়ো। স্যার দ্যাটস নো মোর। নো মোর। ওয়াজ রং, বাক্যের অর্থ কি মিলছে? না না স্যার। স্যার। দ্যাট সাইফ স্যার ইজ নো মোর ওয়াজ রং, এটা মিললে নাই বাক্যের অর্থ? মিলছে স্যার, মিলছে। মানে ও সাইফ জি স্যার স্যার। নাই, সাইফ স্যার মিলছে। নাই, এই কথাটা মিথ্যা, জি বাক্যের স্যার। অর্থ মিলছে না? জি স্যার। হুম। তাহলে ওয়াজ ভার্বের সাবজেক্ট কোনটুকু এবার, এটা নিজে না? ওয়াজ ভার্বের সাবজেক্ট এটা নিজেই না, মানে আমি যদি নাউনকে কেটে দেই তাহলে তো সেই সাবজেক্টের রোল প্লে করতে পারতেছে, রাইট? জি জি স্যার। স্যার। আর সাবজেক্ট হইলে সেটা কি, নাউন ক্লজ। আর উপরে যদি আমি ওই অংশ, প্রথম অংশ কেটে দিই, তাহলে দেখো বাক্যের ইয়া হয় কিনা, দা নিউজ নাই। এবার দেখো দ্যাট হাজব্যান্ড বাই গেভ মি ওয়াজ রং, হয়েছে বাক্য অর্থ? না না স্যার। স্যার। যদি আমি নিউজ না রাখি, দ্য নিউজ ওয়াজ রং, দ্যাট হাজব্যান্ড বাই গেভ মি ওয়াজ রং শুধু দিলে হয় না, কিন্তু এইখানে নিউজ মুছে ফেললে নিউজটা নিজেই হচ্ছে সাইফ স্যার যে নাই আজকে সেটা। অ্যাকচুয়ালি সাইফ স্যার দেশে নাই, এটা হচ্ছে মূল কথা, কিন্তু তুমি ভাবছো যে সাইফ স্যার আসমানে উঠে গেছে, এটা না। তাহলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ হবে না, এটা হচ্ছে একটা নাউন ক্লজ। আর প্রথমটা নাউন ক্লজ, এটা তোমরা বুঝছো বা ভুল বুঝছো দুইজনই, এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাডজেক্টিভ ক্লজ। এবার কি বুঝাইতে স্যার পারছি আমি প্রথমটা, স্যার প্রথমটা হ্যাঁ, এইভাবে তা নিউজ কাটে দেওয়ার পর অর্থটা মিলাইতে পারিনি, এর জন্য ওটা বুঝি নাই যে ওটা কি আচ্ছা, হবে। যাক, এখন বুঝছো কিনা সেটা বলো, এখানে এখন বুঝছো এরকম কিনা? অর্থটা মিলানো গেল। হ্যাঁ, বুঝি নাই, প্রশ্ন আছে? না স্যার, বললাম যে প্রথমটা যেরকম এই যে দা নিউজ কেটে দেওয়ার পর বাকি অংশটার অর্থ মিলানো গেল, ওইটার ওইভাবে হুম। মিলাইতে পারি, এই জন্য বুঝি নাই যে আচ্ছা ওটা আসলে আচ্ছা কি আচ্ছা, হবে। এখন বুঝছো কিনা, এখন বুঝছো কিনা? জি স্যার। ওকে, শেষ হয় নাই এখনো খেলা। এইটুকু যদি তোমরা বুঝে থাকো, আমরা প্রায়শই পড়ি এরকম, তাইলে এইখানে এবার এইটা মিলাও। এইখানে ব্রজেন দাস বলতেছেন দ্য গোল, আমরা গোলের জায়গায় নিউজকে রিপ্রেজেন্ট করো, দ্য নিউজ, হ্যাঁ, যে গোল, কোন গোল, হুইচ আই হ্যাভ বিন স্ট্রাইভিং পাস্ট 6 ইয়ার্স, এটা কোন ক্লজ, যে অংশটুকু ডাক দিলাম মাত্র, বলো বলো। স্যার ওটা সেকেন্ড যেটা ছিল নাউন ক্লজ। এটা, জি স্যার। সে কি বলছে তার গোল কোনটা? না স্যার, অ্যাডজেক্টিভ ক্লজ প্রথমটা, প্রথমটা। তার জীবনের একমাত্র গোল ছিল একটা ব্রিটিশ মাইয়ারে বিয়া করবে। বাস্তব, মানে এটা বানানো না। তার অন্যতম একটা গোল ছিল লাইফে, যে একটা ব্রিটিশ মেয়ের সে বিয়ে করবে ওইখানে। তো এটা কি বলছে এখানে কোন গোল? আর তার তো 10টা গোল ছিল ইংল্যান্ডে যাওয়ার। এই যে এরকম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা গোলের মধ্যে একটা, যেইটা আমারে ঘুমাইতে দেয় না, সেটা কোনটা আমরা জানি না, রাইট? জি জি স্যার। তাহলে এটা কোন কোন ক্লজ? অ্যাডজেক্টিভ ক্লজ, কারণ এই হুইচের পরে যেই অংশটুকু আছে সেইটা এই গোলটাকে মডিফাই করছে। নর্মালি তার 10টা গোল থাকতো, তার মধ্যে একটা, কোনটা সেটা বলে নাই। তাহলে পরেরটাও আসো, দ্য এইম হুইচ গডেড মি টু সুইম, ওই এইমটা যেটা আমাকে সাঁতরাইতে পুশ করছে, বলছে কোন এইম? ও নেই না। বলে নাই।
তাহলে এই দুইটাই কোন ক্লজ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ ক্লজ। ভেরি গুড। চলো এবার চলে যাই, অনেক পরে আরেকটা আছে একই একই ইয়াতে। The thought that once again I had failed my country, fan, friends, সবাই, এই thought was disturbing me, এটা হচ্ছে বাক্য, এইটুকুই হচ্ছে বাক্য। বাক্যের অর্থ মিলছে না? The thought was disturbing me, চিন্তাটা আমাকে ডিস্টার্ব করতেছিল, মিলছে? জি জি স্যার। তাহলে বাদ বাকি অংশটুকু নিশ্চয়ই থটকে মডিফাই করছে বা থটের ব্যাপারে কিছু একটা। এখন বলো, আমি যদি এই বাক্যে বলি এইটুকু, দ্যাট আই হ্যাড ওয়ান্স এগেন ফেল মাই কান্ট্রি অ্যান্ড ফ্রেন্ডস, এটা কোন ক্লজ হিসাবে বসছে? ভাবো, ভালো করে স্যার ভাবো। এটা, স্যার দা থটটা বাদ দিয়ে এটা না, মানে দা থটটা যদি বাদ দিই তাহলে এটা নাউন ক্লজ হবে। আমি এইটুকু কেটে দিলেও বাক্যের কোনো সমস্যা নাই। আমি ভাবতেছি দ্যাট ওয়ান্স এগেন আই ফেল মাই কান্ট্রি ফ্যান্স এন্ড ফ্রেন্ড ওয়াজ ডিস্টার্বিং মি, তাহলে জি এটা স্যার। চিন্তাটা, যেই থটটা সে করছে এই থটটাই বলছে না? তার চিন্তাটা কি? যে আবার দেশের মান সম্মান মারলাম, আবার ফ্রেন্ড জি গুলারে স্যার। মন খারাপ করাইলাম, আবার ফ্যান্সদের হতাশ করলাম। তাহলে ওই চিন্তাটাই যখন আসছে, এক্স্যাক্টলি হাসনাত এখানে তোমাকে যে নিউজ দিছিল সেটাই আসছে না এখানে? এই যে এটাই না এখানে, এটা সাইফ স্যার ইজ নো মোর। জি স্যার। তাইলে আমরা দেখব যে বাক্যের ফাংশন অনুযায়ী, এটা আমরা রুলসে যেয়ে পড়বো, যে রুলস হচ্ছে যে যখন কোনো নিউজ নিজেই থাকে, থট নিজেই থাকে, ইভেন্ট নিজেই থাকে, তখন সেটা নাউন ক্লজ। যখন কোনো থট না থাকে, সে নর্মালি বলে যে ইভেন্ট বা সাউন্ড বা এইটা সেটা, সেটা অ্যাডজেক্টিভ ক্লজ। রুলস মুখস্থ করে পারবা না। তুমি যখন একটা টেক্সটের একটা গল্পেই এরকম কঠিন কঠিন গ্রামারের তিনটা ব্যবহার তুমি এখানে দেখতে পারো, তুমি কি মোটা মোটা গ্রামার বই কিনবার? তুমি না কি না গাধা? স্যার। তুমি কি না গাধা? স্যার। গাধা তো না। তাহলে তুমি এই বইটা ছাড়া, এই বইটা ছাড়া আর কোনো কিছুই কিনবা না। এই একটা বই ছাড়া, তোমাদের বইয়ের কালার হয়তো ভিন্ন, বাট এই যে টেক্সট বইটা ছাড়া আর কিছুই কিনবা না। তুমি আমাদেরকে প্রায় জিজ্ঞেস করে যে ভাই বই কোনটা কিনবো, কিছুই কিনবা না। সর্বোচ্চ তুমি প্র্যাকটিস করার জন্য একটা বই নিতে পারো, মানে সেটা শুধু প্রশ্ন করার জন্য, যেটা আমরা স্কুল অফ এক্সেলেন্সের ডাইজেস্ট তোমাদের কম্পিউটার দেই, যে এইখানে সেই শয়ে শয়ে প্রশ্ন আমরা এগুলো ইন্টিগ্রেট করছি এই বইয়ে। আর কিচ্ছু দরকার নাই তোমার। ঠিক আছে? বুঝছো? হুম জি স্যার। শিওর? দুজনেই বুঝছো? তাহলে এখন থেকে বইয়ের মধ্যে কোন জায়গায় কোন ক্লজ লুকায় আছে পারবা? ইনশাআল্লাহ। তাহলে জি কি ক্লাস স্যার শেষ পারবো। করবো? জি স্যার। না না না, চলো শেষ করি, শেষ করি, ঠিক আছে? তাইলে এই দুইটার ব্যবহার আমরা বুঝলাম, যে আমার মাথায় এই চিন্তা চলতেছিল, উনি বলতেছেন যে আমি আমার রেপুটেশন প্রত্যেকবার এত ক্লোজ করি, ইয়েট ইট কুড বি সো ফার, এটা অনেক দূরে ছিল। তো আমি আর গ্রামারের ব্যবহার দেখাবো না, এবার চলো আমরা শেষ করি। মানে একটা স্লাইডে গিয়ে এখন আটকায় আছি আমরা, 1 ঘন্টা হয়ে গেছে, চলো। সো মানে টের পাবা তোমরা মাঝে মাঝে, শোনো যে আমাদের টেক্সট পেপারের ক্লাস, মানে ফার্স্ট পেপার ক্লাস 4 ঘন্টা হয়, 5 ঘন্টা হয়, শুনছো? জি স্যার। শুনছো? মানে তোমাদের অবশ্যই সিনিয়র স্যার। কাছে শুনছো কিনা যে তার 4 ঘন্টা ক্লাস করতেছে, 5 ঘন্টা ক্লাস করতেছে? না, ইউ নো যে কেমনে করে। 47 মিনিট হয়ে গেছে, আমরা একটা লেসনের এক পেজে আছি এখনো, মানে সামনেও আগাইতে পারি নাই। বাট তোমার কাছে কি মনে হয়েছে যে এগুলো জাস্ট এমনি ফাও, নাকি মানে ঠিকঠাক মনে হচ্ছে যে না কাজে দিবে এগুলা? কোনটা? জি স্যার না, অবশ্যই। কাজে দিবে স্যার অবশ্যই। ওকে গুড, চলো তাহলে এবার আমরা পরের টুকু দেখি, দ্য চ্যানেল। এবার উনি ট্রেচারি অফ দ্য ওয়েদার, ট্রেচারি শব্দটার অর্থ হচ্ছে, ট্রেচারি তুমি 2বার পাবা, এটা থেকেও প্রশ্ন আসছিল। ট্রেচারি শব্দটার মানে তুমি আবার পাবা আরেকটা, এটা তো হচ্ছে ট্রেচারি অফ নাউন হিসাবে বসছে। এটার অ্যাডজেক্টিভটা হচ্ছে কি রে ভাই? এটার অ্যাডজেক্টিভটা হচ্ছে ট্রেচারাস, CHEROUS, স্ট্রেচারাস। স্ট্রেচারাস তুমি পাবা হচ্ছে জেরির গল্পে, যে জেরির গল্পে দেখা যাবে ওয়েদার ওয়াজ ট্রেচারাস। ঠিক আছে? খুবই বিশ্বাসঘাতক। ট্রেচারাস শব্দের অর্থ কি? বিশ্বাসঘাতক, ধোকা দিছে। দেখতে একরকম, সকালবেলা বাইরেলা রোদের মধ্যে হঠাৎ করে তুমি দেখলা যে রাস্তায় বৃষ্টি হচ্ছে, এরকম ওয়েদার। ঠিক আছে? আচ্ছা, দ্য চ্যানেল উইথ ইটস কোল্ড বিচিং ওয়াটার, তার এই যে ঠান্ডা কনকনে পানি, দ্য উইন্ড, দ্য ওয়েভ অ্যান্ড দ্য টাইড ডাজ নট মেক থিংস ইজিয়ার। তাহলে তুমি খেয়াল করো এই বাক্যে এই যে ডাজ কেন বসছে, ডাজ কেন বসছে, এতগুলা এই যে টাইড, ওয়েভ, উইন্ড, অনেকগুলা সাবজেক্ট আছে, তাহলে তো এখানে ডু বসার কথা, অর্থাৎ প্লুরাল ফর্ম বসার কথা না। কারণ হচ্ছে আমার এইগুলা কোনোটাই সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে এইটুকু, দ্য চ্যানেল ডাজ নট মেক থিংস ইজিয়ার। বাক্য হচ্ছে এইটুকু, দ্য চ্যানেল ডাজ নট মেক থিংস ইজিয়ার। চ্যানেল কোনো জিনিসকে ইজিয়ার বানায় না। ঠিক আছে? আচ্ছা, তাহলে বাদ বাকিটুকু চ্যানেলের বর্ণনা করছে, চ্যানেলের কি অবস্থা উইথ ইটস কোল্ড বিটিং হাবি জাবি যা যা আছে এগুলো ইনফরমেশন দিছে। দ্য আনপ্রেডিক্টেবল ওয়েদার চেঞ্জেস, ওয়েদার হচ্ছে এখানে একটা নাউন, আমরা জানি ওয়েদার শব্দটা নাউন, এবং সেটা হচ্ছে কি হিসাবে বসে? সিঙ্গুলার নাউন হিসাবে বসে। কোনোদিনই এটা চেঞ্জ হবে না। ক্লাইমেট প্লুরাল বসে, ক্লাইমেটস হইতে পারে, বাট ওয়েদার কখনোই চেঞ্জ হবে না। ওকে, সেইটাতে আমরা দেখবো ওয়েদার আনপ্রেডিক্টেবল কথাটা হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ। কোন ধরনের
প্রেডিক্ট ওয়েদার আনপ্রেডিক্টেবল, যাকে প্রেডিক্ট করা যায় না, ঠিক আছে, আগে থেকে যেটাকে কাউন্ট করা যায় না, যেটার ব্যাপারে কোনো প্রিডিকশন দেওয়া যায় না, যেটার ব্যাপারে কোনো মানে সিদ্ধান্তে পৌঁছানো যায় না, ডিসিশন মেক করা যায় না, সেই ধরনের ওয়েদারকে আমরা বলি আনপ্রেডিক্টেবল। দ্য চেঞ্জেস ফর দ্য ওর্স আফটার দ্য সুইমার জাম্পস ইন, কোথাও ঝাঁপ দেওয়া অর্থে জাম্পস ইন বসে, দাগায় রাখো। ইট ইজ নেভার নেভার ইন মাই নলেজ চেঞ্জ ফর দ্য বেটার ফর এনি ওয়ান ইয়েট। তাহলে কারোর জন্য এটা কখনোই সুখকর হয় না। আরেকটা নিয়ম আসতেছে সামনে, অ্যাপার্ট ফ্রম স্ট্যামিনা, স্ট্যামিনার বাইরে, দা বানানোর জন্য এটাকে লিখে রাখো স্ট্যামিনা, স্ট্যামিনার বাইরে আমরা দেখবো দ্য প্র্যাকটিস অফ লং ডিস্টেন্স সুইমিং। আচ্ছা, সুইমিংটা নাউন ফর শিওর, তাহলে সুইমিং এর আগে যে ওয়ার্ড গুলোকে আমরা পাচ্ছি এখন, ডিস্টেন্স, এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করতেছে, ঠিক আছে। লং ডিস্টেন্স সুইমিং, ওয়ান মাস্ট হ্যাভ গ্রিট ডিটারমিনেশন অ্যান্ড কারেজ। ডিরেক্ট প্রশ্ন আসে বিউপি থেকে এখানে, কি কি লাগে। এখান থেকে একটা প্রশ্ন আউট করে দিলাম, তোমাদের আমি একটা প্রশ্ন দিব কোন এক পরীক্ষায় এখান থেকে, ক্লাস টেস্ট হোক, উইকলি টেস্ট হোক, মান্থলি টেস্ট হোক, মডেল টেস্ট হোক, কোনো না কোনো জায়গায় এই প্রশ্নটা পাবা হুবহু, একটা প্রশ্ন আউট করে দিলাম। আচ্ছা, তাহলে চ্যানেলকে সাবডিউ করার জন্য, টু সাবডিউ শব্দ অর্থ হচ্ছে, সাবডিউ মানে হচ্ছে পরাজিত করা, ডিফিট করা, ঠিক আছে, কাউকে স্ম্যাশ করা, ডিফিট করা, ডিফিট করা, কাউকে স্ম্যাশ করে দেয়া, হ্যাঁ, এরকম অর্থে ব্যবহৃত হয়। তাহলে সেটার জন্য কি লাগবে? গ্রিট, ডিটারমিনেশন, কারেজ। গ্রিট মানে হচ্ছে অতিমাত্রায় ডিটারমিনেশন থাকা, যে আমি এটা করবোই, জেদ থাকা, ঠিক আছে, জিল অর্থে ব্যবহৃত হতে পারে। আচ্ছা, ওয়েদার অ্যান্ড ইল লাক have conspired join hands in hand many time to defeat the channel swimmer। বহু চ্যানেল সুইমারকে এই ওয়েদার এবং দুর্ভাগ্য একসাথে হয়ে পরাজিত করছে। বাক্যের ব্যবহারটা হচ্ছে এইখানে, they have defeated me, তারা আমাকে পরাজিত করছে, no less than 5 times, 5বারের কম না, যে তারা আমাকেও পরাজিত করছে। এইখানে লেস কেমনে বসলো টাইমস থাকা সত্ত্বেও? প্লুরাল বসছে টাইমস, কেন লেস বসলো? কেন লেস বসলো? কারণ হচ্ছে এখানে আমরা একটা প্রশ্ন পাইছিলাম, সেটার হচ্ছে উত্তর এটা, যে নো ড্যাশ দেন 50 পিপল, এই যে এখানে যে ইয়াটা ছিল যে 50 পিপল, এটা তো প্লুরাল, তাহলে কেন এখানে লেস বসতেছে? কারণ বইয়ে আছে, নাম্বারটার কথা বলছে, 50 কথা বলে নাই। তাহলে নো লেস দেন, সংখ্যাটা প্লুরাল না, সংখ্যাটা সারা জীবনই সিঙ্গুলার, এই জন্য ফিউয়ার বসতেছে না, ফিউয়ার বসতেছে না। এখানে বাইয়ের ব্যবহার আলাদা, লেসের ব্যবহার বুঝতে পারছি আমরা এখানে। তাহলে দেখো, তাহলে আমাকে কি করতে হবে, এই যে এখান থেকে দেখতে হবে যে এইখানে উল্লেখ করা আছে নো লেস দেন 5 টাইমস, 5বারের কম না, তাহলে এখানে কি নো মানে ফিউয়ার দেন হওয়ার কথা ছিল? হয়? তাহলে কি এবার প্রশ্ন যে এরকম দাগাবা, ফিউয়ার ঠাস করে দাগ দিবা? দিবা? ওকে, ওকে, আসো। ফাইনাল শট। On the morning of 9 September 1961, after finishing my swim, I had gone to bed. আমি 9 সেপ্টেম্বরে গেলাম, 61, এখন 61তেই আছি আমরা। আচ্ছা, the BBC cameraman filmed me in my bed, although I was very tired after the swim for 11 hours and 14 minutes, I could not fall asleep। আমি ঘুমাইতে পারতেছিলাম না। আমি আজকে বাক্যের ইয়াগুলাতে যাই নাই, হ্যাঁ, যে এই যে অলদো থাকলে, এই যে অলদো আছে, এই বাক্যটা কোন ধরনের বাক্য, যেহেতু খুব শর্ট ক্লাস নিচ্ছে, এত লম্বা ক্লাস নেব না, কিন্তু আমরা এই বাক্যগুলাকে আবার এক্সচেঞ্জ করাই, যে এটা কমপ্লেক্স থাকলে সিম্পলে যাও, সিম্পলে থাকলে কমপ্লেক্সে আসো, কম্পাউন্ডে আসো, মানে চেঞ্জিং সেন্টেন্স নামে যে একটা ক্লাস করো তোমরা, ওইটার পুরাটা তুমি প্রত্যেক দিন আবার করবা ক্লাস টেস্ট মানে ক্লাসগুলাতে। ওকে, তাহলে আসো, অলদো দ্য ফ্রেন্ডস ওয়ার ফ্রেন্ডস। আচ্ছা, এইবার আসো, দ্য থট দ্যাট হ্যাড ওয়ান সেকেন্ড ফেল মাই কান্ট্রি, এই সেটাকে আমরা কি কি ক্লজ হিসাবে পাইছি? একটু আগে দেখলাম, সেটা হচ্ছে একটা নাউন ক্লজ হিসাবে পাইছি, কারণ এই থটটাকেই রিপ্রেজেন্ট করতেছে। আমরা চাইলে এই থট উঠায়ে এই পুরাটাকেও বসায় দিতে পারি, কোনো সমস্যা হবে না। এটাই হচ্ছে আমার সাবজেক্ট হিসাবে বসছে, এটা আমরা একটু আগে সিদ্ধান্ত নিলাম, রাইট? মনে আছে তো নাকি নাই? এটা কি মনে আছে না ভুলে খাইছি আমরা? এই তোমরা কি বেঁচে আছো? এদিকের লোকজন কি বেঁচে আছে, মানে ফেসবুকের লোকজন কই আজকে? আচ্ছা, আচ্ছা, আছে এখনো সবাই, ঠিক আছে। একটু সারা শব্দ দিও যে আছো কিনা। ওকে, ওকে, বুঝছো? এটা যে নাউন ক্লজ। আচ্ছা, অনলি আফটার কই আফটার অনলি 4 hours স্লিপ ফলোইং দ্যাট নাইট আই ডিসাইডেড টু ট্রাই এগেইন। খেয়াল করো যে সে একদিন 7টায় আসছে, আবার সিদ্ধান্ত নিচ্ছে যে আমি এবার যাবো, ফিফথ টাইমের ব্যাপারে উনি বলতেছেন। আচ্ছা, আই ডিসাইডেড টু ট্রাই এগেইন। আমরা, তোমরা টোফেলের ক্লাস করতেছো না? টোফেলের ক্লাস,
টোফেলের ক্লাস হচ্ছে না আমাদের? হাসান ভাই 6টা ক্লাস নেবে টানা টোফেলের। সেইখানে আমরা পড়ছি ডিসাইডেড নামে একটা ভার্ব পাইছিলাম, যে আমি সিদ্ধান্ত নিছি। ওই যে তোমাদের মদনের মদনের ভার্ব পড়াইছিল না? মদন কি করছে? সে ইয়ারে বিয়ে করবে বলে অনেক আশা প্রেম প্রীতি লিখে চিঠি দিছে না? মদন ভার্ব পড়াইছে যে সে হচ্ছে সিদ্ধান্ত নিছে যে সে অনেক কিছু করবে লাইফে। তো সিদ্ধান্ত নেওয়ার পরে মদন ভার্বের পরে আমরা কি বসাইছিলাম? কি শিখছো? মদনের পরে কি বসে? মানে যখন কোনো জিনিস সিদ্ধান্ত নেওয়া হয় তখন কি ভার্ব ওয়ান আইএনজি বসে, নাকি তারপরে কোনো ভার্ব আসলে সেটা টু প্লাস ভার্ব ওয়ান বসে? কোনটা? ঝটপট ফেসবুকে যারা আছো দেখি, জুমে তোমরা যে ইয়ার ক্লাস করতেছো, আমাদের যেই কি বলে ফ্রি ক্লাস যেগুলো দিচ্ছে এগুলো আসলে কতটুকু? শুধু আশরাফ বলছে টু প্লাস ভার্ব ওয়ান বসে, আর বাদ বাকি কি ক্লাস করে নাই? আচ্ছা, কাশফিয়াও অ্যান্সার দিছে, ওকে জুমে। বাদ বাকি ফেসবুকে এই যে দেখো মদন ভার্বের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে যখন এই কথাগুলো আসে তখন টু প্লাস ভার্ব ওয়ান বসে। তাহলে এই যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো তুমি তোমার বইয়েই পাচ্ছ, যেগুলো তুমি গ্রামারেও পড়তেছো, সেটা হিসাবে প্র্যাকটিক্যালি তুমি বইতে পাচ্ছ, তখন কিন্তু তোমার পড়তে ভালো লাগবে। যারে ডিসাইডেড এর পড়তে আমি টু প্লাস ভার্ব ওয়ান পড়ছিলাম, তখন তুমি চট করে তোমার তোমার একটা নোট খাতা থাকবে। যখন আমরা কেন টেক্সট খুব ইম্পর্টেন্ট, তখনই তোমার নোট খাতা যেটা থাকবে বা তুমি যে ডাইজেস্টিভ বুকে আসো, এইখানে যে তুমি রাইট ফর্ম ভার্বস এর ইয়া খুঁজে বসবা। বসে এবার তুমি এটা নিবা, রাইট ফর্ম ভার্বস আমি দেখি তাহলে একটু প্র্যাকটিস করে ফেলি, যে ডিসাইডের পরে টু বসে, লাইকের পরে কি বসে, তারপর হচ্ছে কি বলে উইথ আ ভিউ টু লুক ফরওয়ার্ড, এগুলোর পরে কি বসে, হোপের পরে কি বসে, দুইটাই বসে কোন কোন জায়গায়, বসতে পারে কোন কোন জায়গায়, সেই জিনিসগুলোকে তোমরা দেখে নিবা। এইটা হচ্ছে, তাইলে তুমি যখন টেক্সট পড়তেছো বারবার তোমাকে এক একটা টপিক যখনই পাচ্ছ, তুমি ক্লজের প্রশ্ন পাইছো, চলে যাও একটু যা ক্লজ দেখে আসো। তুমি নর্মাল অন্য কিছু পাইছো, মানে জিনান পার্টিসিপলের কোশ্চেন পাইছো, আরেকবার যে জিনান পার্টিসিপলকে ঝালাই করে আসো। তুমি মানে রাইট ফর্ম ভার্বস এর টপিক পাইছো, ব্যবহার পাইছো, তুমি রাইট ফর্ম ভার্বস কে ঝালাই করে আসো। এইটা যখন তুমি করবা, প্রত্যেক দিন তোমার ইংরেজির টপিক গুলাকে একবার 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 করে বিভিন্ন জায়গায় তুমি দেখতেই থাকবা। আমাদের স্টুডেন্টরা 10-12 ঘন্টা করে পড়ে, শুনতে অবাক লাগতে পারে, বাট অ্যাকচুয়ালি যে পড়েও না সেও 10-12 ঘন্টা পড়ে ফেলে এক সময়। কেমনে পড়ে? এইভাবে। কারণ তাকে বাধ্যতামূলক ভাবে এটা পড়ার পরে রাইট ফর্ম ভার্বস আমরা পুশ করি, যাও রাইট ফর্ম ভার্বস পড়ে আসো, 10 মিনিট ওদিকেই চলে যায়। এরকম যদি তুমি 50টা রুলস পাও একটা টেক্সট বই একটা চ্যাপ্টার পড়তে, যে তার মানে তোমাকে 40 বার 30 বার 50 বার ওই গ্রামারের রুলস গুলাতে আরেকবার যে চেক ব্যাক করতে হবে। তো তুমি তো ভুল করার কোনো অপশন থাকবে না, তোমার ব্রেন অটোমেটিকলি তোমাকে মনে রাখার চেষ্টা করো যে এটার পরে এটা পড়ছিলেন দাগা পরীক্ষার হলে। এইটা হচ্ছে বেনিফিট, ঠিক আছে ভাই? আসো, ফর দ্য সিক্স টাইম আই হ্যাড ফিক্স দ্য টেন্টেটিভ ডেট, টেন্টেটিভ প্রক্সিমেট ডেট, ঠিক আছে? অ্যাপ্রক্সিমেট, টেন্টেটিভ শব্দটার অর্থ হচ্ছে অ্যাপ্রক্সিমেট, অ্যাপ্রক্স অ্যাপ্রক্সিমেট অ্যাপ্রক্সিমেট ডেট, হ্যাঁ, যেটা ধারণা করা হচ্ছে যে এটাতে অ্যাপ্রক্সিমেট ডেট, বাট September 20। অন দ্যাট ডে আই টুক আ ফেরি টু ক্যালাইস, সে গেল, কোথায় গেল সেটা বলতেছে। আচ্ছা, তারপরে নর্মাল ঘটনা ঘটনা বর্ণনা করে নিয়ে যাচ্ছেন, এখানে তেমন কিছু নাই, কই ছিল কি করছে হাবিজাবি এগুলা। তারপরে তিনি সিক্স টাইমের জন্য লাফ দেয়া শুরু করলেন। আচ্ছা, এমন কিছু নাই। আচ্ছা, তারপর আসো প্লাং এন্ড আফটার। প্লাং মানে হচ্ছে ঝাঁপ দেয়া, প্লাং শব্দটার হচ্ছে ডাইভ ইন, হ্যাঁ, ডাইভ ইন ঝাঁপ দেয়া। আচ্ছা, ওয়ান্স ইন ওয়াটার ইউ গেট অবলিভিয়াস অফ টাইম ডিস্টেন্স এন্ড ডিরেকশন। প্রশ্ন ছিল মনে আছে, যে ব্রজেন দাস থেকে ডিরেক্ট প্রশ্ন আসছিল বিইউপিতে, কোনটা? এই যে এইটা, যে কোথায় কোথায় কোথায়, এই যে এটা অ্যাকর্ডিং টু ব্রজেন দাস, কোনটা রাইট? যে যে যখন কোনো সুইমার ঝাঁপ দেয় তখন তারা কিসের ব্যাপারে জানে না, কিসের ব্যাপারে তাদের খেয়াল থাকে না? টাইম, ডিস্টেন্স, ডিরেকশন, নাকি অল মেনশনড, যেটা তুমি পৃথিবীর কোনো গ্রামার বইয়ে পাবা না। সেইটা উত্তর হচ্ছে এই যে এই জায়গায়, যে যখন সে ঝাঁপ দেয় তখন অ্যাকচুয়ালি সে গেট অবলিভিয়াস হয়ে যায় মানুষ কিসের কিসের ব্যাপারে? টাইমের ব্যাপারে, ডিস্টেন্সের ব্যাপারে, ডিরেকশনের ব্যাপারে। তার মানে যত কিছু আছে, একটা মানুষ যখন ঝাঁপ দেয় তখন সে টাইম, ডিরেকশন এবং ডিস্টেন্সের ব্যাপারে অবলিভিয়াস হয়ে যায়। হোয়াট ইজ দ্য মিনিং অফ অবলিভিয়াস? অবলিভিয়াস শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা একটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের যে নাউন ফর্ম সেটা হচ্ছে অবলিভিয়ন, অবলিভিয়ন। অবলিভিয়ন মানে হচ্ছে ভুলে যাওয়া, ফরগেটফুল কোনো জিনিস, ঠিক আছে? ফরগেট, ফরগেটফুল, হ্যাঁ, ভুলে যাওয়া, এই অর্থে বসে, ঠিক আছে? একটাই লিখলাম, বাদ বাকি তোমরা সিনোনিম খুঁজে নিও না। আচ্ছা, আচ্ছা, দ্য অনলি থট হুইচ কিপড মি ওয়ারিড, এই যে আবারও দেখো, আসো এটা অ্যান্সার করো, এটাই লাস্ট গ্রামার, আর ধরবো না। দ্য অনলি থট হুইচ কিপড মি ওয়ারিড, এই অংশটুকু কোন ক্লজ? যেহেতু ঠিক থটের পরে আমরা এটাকে দেখতে পাচ্ছি, থট শব্দটা নাউন, এটাকে মডিফাই করছে, তারপরে যে সিঙ্গুলার আছে, তাহলে মূলত ছিল এইটা, দ্য থট ওয়াজ
তাহলে এবার বলো হুইচ কিপট মরেড, এইটুকু কোন অংশ, এইটুকু কোন ক্লজ? এটা একটা ক্লজ, কারণ এখানে আমরা ভার্ব দেখতে পাচ্ছি, আমি একটা অংশ বুঝিয়ে দিলাম। বাদ বাকি এটা বলো যে এবার কোন ক্লজ, নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ? ঝটপট ঝটপট ঝটপট, জুমের লোকজন মারবো এবার দুইটারই। এই কাশপিয়া, বলো এবার তুমি এটা কোন ক্লজ, নাউন ক্লজ নাকি অ্যাডজেক্টিভ ক্লজ? কাশপিয়া। স্যার নাউন ক্লজ। নাউন ক্লজ কিভাবে বুঝলাম ভাইয়া? স্যার প্রথম অংশটা ওই যে বাদ দিয়ে পরেরটার মিনিং করব, উইচ কেপ্ট মি ওয়ারিড। আচ্ছা, আমি প্রথম অংশ বাদ দিয়ে এটুকু বাদ দিয়ে দিলাম, হুইচ কিপট মি ওয়ারিড কি? উত্তর পাও? আছে? না। তোমার না। তো তোমার তো তোমার তো একটা সাপও গুতাইতে এসে মানে ওয়ারিড রাখতে পারে, তোমাকে তোমাকে তো আপা আসতে পারে তোমার বাসায় হঠাৎ করে, তো সেটা কি আসতেছে? নাউন ক্লজ কেমনে হয়? নর্মালি থটটা কি বলছে এখানে? আরে আমি বুঝাইতে পারি নাই বাচ্চাগুলারে, এইখানে কি থটের ব্যাপারে বলছে? কোন থট? আপা আসতে পারে ওই থট, ক্ষুধা লাগছে ওই থট, খেলতে যাবো ওই থট, ক্লাস শেষ করে না কেন এই থট বলছে? না। জাস্ট নর্মালি থটটাকে মডিফাই করতেছে। ওই চিন্তাটা যেটা আমাকে প্যারা দিচ্ছিল, চিন্তা তো বলে নাই এখনো, বলছে কোন চিন্তা, ক্ষুধা লাগছে এই চিন্তা বলছে? না স্যার। তাইলে অ্যাডজেটিভ। বুঝা গেছে? এইটুকু হচ্ছে অ্যাডজেটিভ, উল্টাই ফেলছো। কিন্তু স্যার হ্যাঁ, তখন যে বললেন থট থাকলে সেটা নাউন ক্লজ হবে এর আগের সেন্টেন্সটায়। কোথায় বলছিলাম? স্যার ওই যে দ্য থট দ্যাট আই হ্যাড ওয়ান্স এগেইন ফেইল্ড আমি মাই কি আর কান্ট্রি। কি কি বলছিলাম? থটের সাথে আরো কি বলছিলাম? নিউজ কথাটাও বলছিলাম নিশ্চয়ই, রাইট? থট, হ্যাঁ নিউজ, ইভেন্ট। হ্যাঁ, নিউজ। তাহলে তুমি ধরছো যে বাক্যে নিউজ জি স্যার। থাকলে এটা অ্যাডজেটিভ হবে, তাহলে এখানে তুমি নাউন ক্লজ কেমনে ঘোষণা দিছো এটারে? এই গাধার দল, আমি কি বলছি যে নিউজ থাকলে? আমি বলছি নিউজটা যদি নিজে উল্লেখ থাকে, তো এইখানে তো এটা অ্যাডজেটিভ ক্লজ, এইখানে তো এটা অ্যাডজেটিভ ক্লজ, সেটা তো তুমি মাইনে নিচ্ছ একটু আগে, এখন পেঁচাচ্ছ কেন? জি। জি স্যার। আমি বলছি, আবার ধরো এটা দিয়েই, যে হাসনাত আমাকে যে খবরটা দিছে, কোন খবর বলছে? না স্যার, শুধু খবর। সাইব ভাই মরে গেছে, এটা খবর নিজেই না? জি স্যার। আচ্ছা, আরেকটা বলতেছি, ঘটনা যেটা ওই দিন ঘটছে ওইটা ভুল, ঘটনা যে ও পালায় গেছে ওইটা ভুল, তাহলে ঘটনা যেটা ওই দিন ঘটছে এটা কি ঘটনা বলছে? না স্যার, ওটা যে ওইটা ওইটা অ্যাডজেক্টিভ Adjective ক্লজ আর clause। এটা নাউন ক্লজ। ঘটনা যে ও পালায় গেছে, এবার ঘটনা নিজেই আসছে না, সে তো সাবজেক্ট হইতে পারে, জি স্যার, পালাই। অ্যাডজেক্টিভ জি ক্লজ। স্যার। চিন্তা যেটা আমার মাথায় ঘুরতেছে ওটা একটা ঝামেলার, তাহলে বলছে কোন চিন্তা? না, অ্যাডজেক্টিভ ক্লজ। জি স্যার, বুঝছি। চিন্তা যে কালকে যে পরীক্ষা এইটা ঝামেলার, তাহলে এবার চিন্তা নিজে উপস্থিত না? জি স্যার। উপস্থিত নিজে। তাহলে এবার আসো, জি স্যার। থট হুইচ কিপ মি ওয়ারিড বলছে কোন চিন্তা? না স্যার, শুধু চিন্তা। হ্যাঁ, তাইলে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। Adjective- এবার কি বলবা যে পরে মানে থট থাকলেই বসায় দিব নাউন ক্লজ? না। না স্যার। ঠিক আছে। আচ্ছা, তারপরে দ্য সেকেন্ড হাফ অফ সিম ইজ ভেরি ডিফিকাল্ট, কারণ লিটল ওয়েভস অফ ডেভেলপিং এবিং এনার্জি এইসব অনেক কথাবার্তা আছে যেগুলো আর আজকে দরকার নাই। ওকে, এনিওয়ে, তাইলে এটুকু গেল। পরে যেটা আসলে গল্পে গল্পে যেটা হলো, মানে আমি ক্লাস শেষ করব আজকে, আর খুব বেশি পড়াবো না তোমাদের, জাস্ট মানে যেটুকু ইনপুট দিলাম ওইটুকু একটু মাথায় রাখো, নাহলে মানে আরো ইয়া হয়ে যাবা। তো এখানে দেখবা যে অনেক মানে এই যে স্কুইজিং মাই বডি, এই ধরনের ইয়াগুলা থেকে প্রশ্ন আসে, ঠিক আছে? হ্যাঁ, তারপরে হচ্ছে কেপ্ট পুলিং মাইসেলফ, কিপের পরে আমি জাস্ট কিছু গ্রামারের ব্যবহার দেখাই তোমাদেরকে। এই যে কিপ শব্দটা, কিপের পরে কি থাকে? ওই যে মদন ভার্বের আগে আরেকটা ভার্ব পড়ছো না ওই দিন টোফেলের ক্লাসে? আরেকটা ভার্ব কি পড়ানো হয়েছে তোমাদেরকে মদন ভার্ব ছাড়া, যেগুলোর পরে নিয়মিত ভাবে ভার্ব ওয়ান বসে, ভার্ব ওয়ান আইএনজি বসে, পড়ছো না? তাহলে ওইখানে কিপ ছিল, যে আমি রাখবো। হ্যাঁ, এই যে কিপের পরে দেখো, আই কিপ পুলিং, কেপ্ট, কেপ্টের পরে আমরা দেখি ভার্ব ওয়ান আইএনজি বসছে, ঠিক আছে? আচ্ছা, তারপরে আস্তে আস্তে যা গেছে এগুলো মোটামুটি মানে উনি শেষ করছেন, যে আমার উনি ঈশ্বরকে ধন্যবাদ জানাইছেন যে ফাইনালি আমি এটা করছি, আই রিমেম্বার মাই প্যারেন্টস, আই হ্যাড নট ফেল মাই কান্ট্রি। এই যেটা হচ্ছে ওই গল্পটার বেসিক লাইনটা, ঠিক আছে, যেটা দিয়ে শুরু করছিলাম আমরা। ওকে, কেএফসির মাঠে যেটা গেছিল, রাইট রাইট রাইট, ভেরি গুড আশরাফ, যে রূপদাস কেএফসির মাঠ থেকে কুইট করে নাই, ওইটা তাহলে কুইট, কিপ, রিমেম্বার, রিকোয়েস্ট, এগুলোর পরে কি হবে? ভার্ব ওয়ান আইএনজি বসবো, আমরা এগুলাই পড়ছি, তাহলে এগুলোর অহরহ ব্যবহার, অহরহ ব্যবহার। আর একটা জিনিস দেখাই, ইয়া থেকে প্রশ্ন আসে, গট মাই টিথ ইনটু স্ট্রোক, ইডিয়মস এন্ড ফ্রেজ থেকে প্রশ্ন আসে। ঢাকা বিশ্ববিদ্যালয় লাস্ট 3-4 বছরে
টেক্সটের বাইরে কোনো প্রশ্ন হয় নাই, এটা টিডিয়ামস টেক্সটের, এখান থেকেই প্রশ্ন আসছে কত বছর, সম্ভবত আরিউতে কিংবা ইয়াতে বিউপিতে, বিউপিতে তো আসবেই, কোনো সন্দেহ নাই। সো এই জিনিসগুলো হচ্ছে প্রয়োজনীয়, যেটা আমরা করি আমাদের মানে মূল ক্লাসে, সেটা হচ্ছে এই শব্দগুলার এবার তোমাকে সিনোনিম এবং অ্যান্টোনিম লিখতে দিব আমরা, যেহেতু আজকে পুরাটা পড়াই নাই। হ্যাঁ, এখান থেকে প্রত্যেকটা শব্দের দুইটা দুইটা করে সিনোনিম এবং অ্যান্টোনিম তুমি বাছাই করে নিবা। এবং তোমরা দেখতেছো নিশ্চয়ই যে আমরা প্রত্যেক দিনই তোমাদেরকে এই কাজ কিন্তু অলরেডি শুরু করে দিছি আমাদের ফেসবুক পেজে, স্কুল অফ এক্সেলেন্সের পেজে, এবং আমার যে পেজ ইংলিশ উইথ বাকি, এই দুইটা পেজে আমরা কিন্তু অলরেডি এই কাজ দেওয়া শুরু করছি, পাচ্ছ না? ডেলি ডেলি সকালবেলা একদম ভোরবেলা আমরা এগুলো দেওয়া শুরু করছি। তার মানে তোমাকে এই জিনিসগুলাই, একটু আগে একদম শুরুর দিকে একজন প্রশ্ন করছিল, ভাই এত জিনিস কেমনে মনে রাখবো? মনে রাখতে হবে না তো, তুমি জাস্ট নর্মালি দেখবা এই জিনিসগুলো, বলেও দিছি যে কিভাবে মনে রাখতে হবে। তাহলে কি পারা সম্ভব? আচ্ছা, তারপরে আমরা এই প্রত্যেকটা জিনিস এখানে কি কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসছে বা ফ্রেজাল ভার্ব বসছে এগুলো দেখাবো। স্পেলিং কোন কোনগুলো ইম্পর্টেন্ট, যেহেতু স্পেলিং গুলা আসে, ঠিক আছে, এই জিনিসগুলো আসে, এগুলা থেকেই দেখো। এগুলা কিন্তু আরো 2 বছর আগের মানে স্লাইড, ঠিক আছে, 2 ইয়ার্স, সেসব জায়গা থেকেও কিন্তু আমরা দেখবো তারপরে বছর প্রশ্ন আসছে, এক্সস্টের থেকে প্রশ্ন আসছে, মানে সবগুলারই তোমরা আস্তে আস্তে প্র্যাকটিস করবা। দেন ইউনিভার্সিটিতে আসে এমন ধরনের এমসিকিউ আমরা পড়বো। হ্যাঁ, কোথায় কোথায় কোন ওয়ার্ড ব্যবহৃত হচ্ছে হচ্ছে এগুলা পড়বো। আর প্রত্যেকদিন তোমাদেরকে এক একটা ক্লাসে আমরা এরকম, এইটা হচ্ছে গত বছরের ক্লাসের লেকচার, তো এখানে 180টা অলরেডি পড়া হয়ে গেছে আমাদের বাচ্চাদের, এমন সময় আছি আমরা, মানে ইউনিট 5 আসতে আসতে গ্রামারের টপিক গুলো এবং অন্যান্য গুলো পড়ে ডেইলি 20টা করে আমরা তোমাদেরকে দেই, এবং বলে দেই যে প্রত্যেকদিন যে এই 20টা শব্দ দিচ্ছি, এগুলোকে তোমরা কি করবা, তোমরা 5 ওয়াক্ত নামাজে 5 বার করে পড়বা। আর যাদের নামাজ নাই, অন্য ধর্মের মানুষজন, তারা 6-7 বার করে পড়বা। আর নামাজ হলে একটু ফাঁকি আছে, 5 ওয়াক্ত নামাজে 5 বার, আর নামাজ না পড়লে আরো ফাঁকি নাই, ঘুম থেকে উঠে পড়বা, খাওয়ার সময় পড়বা 3 বেলা, তারপর হচ্ছে বিকাল বেলা পড়বা, ঘুমাইতে যাওয়ার আগে পড়বা, আর রাতের বেলা একবার ঘুমিয়ে গেলে আবার পড়বা। এই 7 বার পড়তে হবে, আর যদি নামাজ পড়ো তাইলে 7-8 বার, না পড়লে 5 বার পড়লেই হবে। সো এইগুলা দেখবা যে একদম স্টিকি নোটে লিখে রাখবা আলাদা জায়গায়। হ্যাঁ, বলে দিছি আমরা যে কি কি করবা, নিজের মতো উদাহরণ দিবা, বাক্যে ব্যবহার চেষ্টা করবা। আমি একটা কথা খুব ইনফর্মালি বলি, যে তুমি যদি এই প্রসেসটাকে ফলো করো, যখন প্রত্যেকটা এক একটা লেকচারে আমরা যে 20টা করে ওয়ার্ড দেই, ইনফর্মালি আমি বলি, এটাকে সিরিয়াসলি মানে ফর্মালি নিও না, যে ভোকাবুলারি তোমার কষ্ট করে মনে রাখতে হবে না, ভোকাবুলারি তোমার কাছে বাপ বাপ বলে থেকে যাবে। ট্রাস্ট মি, যে তোমাকে নিজে কষ্ট করে ভোকাবস পড়তে হবে না, ভোকাবুলারি তোমার বাপ বাপ বলে থেকে যাবে, যে ভাই তুই যে পরিশ্রম করছিস, তুই আমার বাপ, আমি তোর কাছে থেকে যাচ্ছি, ট্রাস্ট মি। সো এই জিনিসগুলো আমরা দিব, এবং প্রত্যেকদিন আলাদা আলাদা করে তোমাদেরকে হচ্ছে ইডিয়মস এন্ড ফ্রেজ দিব, যেগুলো তোমাদের কাজে লাগবে। ফ্ল্যাশ কার্ডও দিব, বিভিন্ন ইয়া ভিত্তিক, যে এই যে রেড দিয়ে যত ধরনের ইয়া আছে, এই যে ওয়ার রেড অ্যালার্ট, তারপরে হচ্ছে গট দ্য রেড লেটার, ঠিক আছে, যেগুলো আমরা অলরেডি দেওয়া শুরু করছি তোমাদেরকে, টাউন রেড, হ্যাঁ, টার্ন দ্য টাউন রেড, রেড হ্যান্ডেড, এই প্রত্যেকটা জিনিসকে আমরা দেখবা যে এক এক দিন এক একটা, কোনোদিন ওশান, কোনোদিন ম্যান, কোনোদিন এইটা সেটা, এই জিনিসগুলো দিয়ে আমরা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো। সো এই হচ্ছে আমাদের একটা নর্মাল যে ক্লাসগুলোকে আমরা টেক্সটের ক্ষেত্রে নেই, কিভাবে নেই সেটা একটা তোমাদেরকে আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম জাস্ট। আশা করছি যে তোমরা আহ, কিভাবে পড়তে হবে এটা বুঝে গেলাম, নট নেসেসারি যে আমার কোর্সেই আসে তোমাকে এটা পড়তে হবে, তুমি পড়তেছো কিনা, তোমার পরিশ্রমটা তুমি ঠিকঠাক মতো করতেছো কিনা, খুব এক্সট্রা পরিশ্রম করতেছো কিন্তু কোনো প্রফিট পাচ্ছ না, অনেক ইনভেস্টমেন্ট করে দিয়ে ফেলছো কিন্তু কোনো প্রফিট পাচ্ছ না, করার দরকার নাই, মোটামোটা টেক্সটের বই কোনো দরকার নাই। তুমি তোমার তোমার টেক্সট বইটা পড়ো, খুব ভালো করে পড়ো, ইন্টিগ্রেটেড গ্রামার গুলো ধরার চেষ্টা করো। তুমি যেই কোচিং এই থাকো, সেই কোচিং এই নিশ্চয়ই কিছু না কিছু পড়ায়, গ্রামার পড়ায়, রুলস পড়াচ্ছে, প্র্যাকটিস দিচ্ছে, এইগুলাকে তুমি টেক্সটে খুঁজবা, আর কিছু না। মানে আজ থেকে 3 বছর আগে বাংলাদেশে টেক্সটের একটা ক্লাস নিত মানুষজন, আমরা এসেই টেক্সটের 12টা ইউনিটের 12টা ক্লাস নেওয়া শুরু করছি। এখন তোমরা দেখতেছো আলহামদুলিল্লাহ যে ডেভেলপমেন্ট আসছে, বিভিন্ন জায়গায় এখন 5টা 6টা 7টা 8টা ক্লাস দেয়। আলহামদুলিল্লাহ, আমরা চাই যে সবাই তোমাদেরকে ওই সার্ভিসটা দেওয়ার চেষ্টা করো, এবং তোমরা রিয়ালাইজ করো যে তোমাদের নিজেদের কি পড়া উচিত। কোনো কোচিং এর ভাইয়া তোমার পাশ করাবে না, কোনো স্যার বাইটটা খাওয়াই দিলেও তুমি পাশ করবা না, যদি তোমার নিজের ইচ্ছা না থাকে। নিজের ইচ্ছা থাকলে ভাইয়া কারো কাছে তোমার পড়ারও দরকার নেই, তুমি এমনিতেই পাশ করবা, এমনিতেই ভালো মার্কস পাবা, টপারও হবা। বহুত উদাহরণ আছে এরকম, যে কোথাও পড়ে নাই টপার হয়েছে, কোথাও পড়ে নাই ইউনিভার্সিটিতে পড়তেছে। কোচিং নেসেসারি না, নেসেসারি হচ্ছে পড়ার ওয়েটা জানার। যেটা করবা সেটা হচ্ছে এই যে প্রসেস গুলাতে আমরা তোমাদেরকে নেয়াবো, এইটার জন্য তুমি আমার কাছে আসতে পারো। আমরা মানে পড়ার জন্য আমাদের কাছে আসার দরকার নেই, সিস্টেমটাকে ফলো করার জন্য আমার কাছে আসতে পারো। এনিওয়ে, সো তোমাদের সাথে পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে, নতুন কোনো টপিক নিয়ে। তার আগ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের পড়াশোনাকে গুছিয়ে নাও। আশা করছি তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। সালামু আলাইকুম।